Okay, Sharmin, you can start. আসসালামু আলাইকুম। করোনার দুঃসময়ে আশা করি সবাই ভালো আছেন। ফার্মা নিউজ বিডি কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই এক্সক্লুসিভ সেশনে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আপনাদের সাথে আছি আমি সিফাত শারমিন শিবা। আমাদের সাথে আরো আছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সবার প্রিয় মুখ আশরাফুল হোসেন স্যার। ডেপুটি ম্যানেজার হিসেবে উনি আছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। তো স্যার, অনুষ্ঠান শুরু করার পূর্বে একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করতে চাই। সেটা হচ্ছে, স্যার, আপনি তো ব্যক্তিগত প্রায় অনেকদিন ধরে কর্মরত আছেন। তো আপনার এই দীর্ঘ ক্যারিয়ার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত স্যার যদি একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। Thank you, Sharmin. থ্যাঙ্কস টু অল অডিয়েন্স যারা স্টুডিওর সামনে আমাদের প্রোগ্রাম দেখছেন। আমি আশরাফুল আলম, এখন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডেপুটি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত আছি। অ্যাকচুয়ালি আমি 1995-এ ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফার্ম করার পরে 1 বছর আমার চাকরি জীবন শুরু ওরিয়ন ফার্মা দিয়ে, এবং সেখানে আমি পিএমডি, তখনকার পিএমডি প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 1 বছর কাজ করেছিলাম। তারপরে আমি আমার স্টুডেন্ট লাইফেই আমার এক্সপেকটেশন ছিল যে আমি একটা ভালো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করব, এবং সেই রেসপেক্টেই ডেফিনেটলি তখনও টার্গেট ছিল আমার যে আমি বেক্সিমকো ফার্মাই আমার ফার্স্ট চয়েস ছিল। তো আনফরচুনেটলি প্রথম বছর আমি বেক্সিমকো ফার্মাতে জয়েন করতে পারিনি পাশ করার পরে 1995-এ। তখনও আমি পরীক্ষা দিয়েছিলাম, বাট সেই পরীক্ষায় আনফরচুনেটলি উত্তীর্ণ হতে পারিনি। পরের বছর আবার চেষ্টা করি, এবং সেই বছর গিয়ে আমি বেক্সিমকো ফার্মাতে বেশ কয়েকটা ধাপ পরীক্ষা দিই। আমার মনে আছে 4 থেকে 5টা পরীক্ষা আমাদের হয়েছিল, এবং সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হই এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি প্রবেশন অফিসার হিসেবে জয়েন করি। আমার চাকরি জীবনের শুরুতে সলিড প্রোডাকশনে ডিসপেন্সিং দিয়ে আমার শুরু, এবং ডিসপেন্সিং এ কিছুদিন কাজ করার পরেই আমি ম্যানুফ্যাকচারিং সাইডে আসি, ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং এ, এবং সেখান থেকে সলিড ম্যানুফ্যাকচারিং, সলিড প্যাকেজিং এ দীর্ঘদিন কাজ করার পরে দেন সলিড প্যাকেজিং এর ইনচার্জ হিসেবে ডেপুটি ম্যানেজার হিসেবে অনেকদিন কাজ করি। দেন আমার ইমিডিয়েট যে রিপোর্টিং বস ছিল, আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের সবার প্রিয় আনিস ভাই। উনি এখন আমেরিকা আছেন। উনি যখন আমেরিকায় যাওয়ার পরে আমি বেক্সিমকো ফার্মার ওরাল সলিড ডোজেস ফর্ম ইউনিট 1 এর ডিপার্টমেন্ট হেড হিসেবে আসি, এবং এখানে ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, ডিসপেন্সিং, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং সব সাইডে দেখা স্টার্ট করি। এটা 2010, এবং তখন থেকে আমি এখন 2020 বেক্সিমকো ফার্মা ওএসডি 1 এর ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি। এখন আমি ডিজিএম প্রোডাকশন। এই আমার খুবই সংক্ষেপে আমার পরিচয় আর কি। স্যার, আমরা জানি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্ল্যানিং, প্রকিউরমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন এবং ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত অনেকগুলো স্টেজেস মেনটেন করতে হয়। এবং স্টেজেস মেনটেন করতে গিয়ে আমাদের দেখা যায় যে অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো স্যার, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কি কি স্টেপ অব্যাহত রাখার জন্য আপনারা কিভাবে কার্যক্রম পরিচালনা করেন এবং কি কি চ্যালেঞ্জেস গুলো ফেস করেন, তো সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। থ্যাংক ইউ, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনে ফার্মাসিস্টরা কিভাবে কাজ করে, এবং একদম স্টার্টিং র ম্যাটেরিয়ালস প্ল্যানিং থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট মার্কেটে যাওয়া পর্যন্ত ফার্মাসিস্টদের কি কাজ বা কিভাবে কাজটা প্রসেস হয়, কি কি স্টেপ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফর এ ফার্মাসিস্ট। স্টার্টিং এ ম্যাটেরিয়াল প্ল্যানিং এও প্রোডাকশন ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যাটেরিয়াল আমার যে প্রোডাক্টটা ফোরকাস্টিং থেকে শুরু করে ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ম্যাটেরিয়াল কি আছে বা কি লাগবে, এই স্টাডিটা যদি আমরা তাৎক্ষণিকভাবে করতে চাই তাহলে প্রোডাকশন ঠিক মতো চলবে না। এটা একদিকে যেমন ইয়ারলি একটা ফোরকাস্ট থাকে, ইয়ারলি সেলস এর একটা ফোরকাস্ট থাকে, এসবিএম এর একটা ফোরকাস্ট থাকে, সেই ফোরকাস্ট অনুযায়ী ইয়ারলি ম্যাটেরিয়াল ক্যালকুলেশন থেকে শুরু করে দেন এটাকে আবার যেমন 3 মান্থস এর একটা ফোরকাস্ট, রোলিং ফোরকাস্ট আসে আমাদের কাছে। এই 3 মান্থস এর যে ফোরকাস্ট, এটা যেমন সে দিস জুন মাস, এই জুন মাসের ফোরকাস্টটা আমরা এপ্রিল থেকে পেয়ে আসছি, এপ্রিল মে জুন। এপ্রিল মাসে এপ্রিল মে জুন 3 মাসের ফোরকাস্ট থাকে, মেতে গিয়ে মে জুন জুলাই 3 মাসের ফোরকাস্ট থাকে, জুনে গিয়ে জুন জুলাই অগাস্ট 3 মাসের ফোরকাস্ট থাকে। অর্থাৎ আগের থেকে ফোরকাস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার প্রোডাকশন ওই টাইমে যে কোনো কারণে ম্যাটেরিয়ালের কারণে যাতে হ্যাম্পার না হয়, এই স্টাডিটা প্রোডাকশন প্ল্যানিং এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট আগে থেকেই করে। যদি কোনো ম্যাটেরিয়াল লাগে যে আমার ম্যাটেরিয়ালটা জুন, দিস জুন, এন্ড অফ দ্য জুন মাস, জুলাই মাস বা ইভেন অগাস্ট মাসে আমার কি কি ম্যাটেরিয়াল লাগবে, ইভেন সেপ্টেম্বরে কি কি ম্যাটেরিয়াল লাগবে, সেটাও জুন মাস থেকে আমরা আগে থেকেই আমার ম্যাটেরিয়াল কি কি আছে, এই কয়েক মাসে কতটুকু ম্যাটেরিয়াল কনজাম্পশন হবে, তারপরে আমার কি ম্যাটেরিয়াল থাকবে, অগাস্ট মাসে গিয়েও আমার আবার কি কি নতুন ম্যাটেরিয়াল লাগতে পারে, সেই জিনিসটা আমরা আগের থেকেই সেন্ট্রাল প্ল্যানিং, যেটা ম্যাটেরিয়াল প্ল্যানিং যারা, তাদেরকে ইনফর্ম করা হয় এবং অ্যাকর্ডিংলি তারা পার্চেসের সাথে কথা বলে আগের থেকেই ম্যাটেরিয়ালটা অ্যারেঞ্জ করে, যাতে আমার ওই টাইমে গিয়ে আমার অগাস্ট মাসে গিয়ে বা সেপ্টেম্বর মাসে গিয়ে ম্যাটেরিয়ালের কোনো সমস্যা না হয়। কারণ আমরা সবাই জানি যে সব ম্যাটেরিয়ালই আমার হাতের কাছে না, সব ম্যাটেরিয়ালই আমি ইচ্ছা করলেই 5 দিন 7 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো না। আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়ালস গুলির জন্য আমরা এখনো বিদেশের উপর ডিপেন্ডেন্ট, এবং সেখান থেকে এলসির মাধ্যমে মেটেরিয়াল আসতেও একটা লিড টাইম আছে, 1 মাস 1.5 মাস 2 মাস লিড টাইম। সেই কারণে আগের থেকে স্টাডি করা হয় যাতে আমার ম্যাটেরিয়ালের কোনো প্রবলেম না হয়, এবং এইভাবে ম্যাটেরিয়াল যখন আসে ওই মাসে গিয়ে আমরা রাইট মান্থের প্ল্যান যখন আমরা পাচ্ছি, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে যখন আমরা ওই মাসে প্ল্যান পাচ্ছি, তখন সেই প্ল্যানটা নিয়ে আবার আমরা ম্যাটেরিয়ালটা স্টাডি করি, টোটাল মাসের ম্যাটেরিয়ালটা কি আছে কিনা, নাকি এর মধ্যে আরো কোনো ম্যাটেরিয়াল শর্টেজ আছে। কিছু ম্যাটেরিয়াল যে শর্ট থাকে না তা না, থাকে, এবং সেই ম্যাটেরিয়ালটাকে আমরা তাৎক্ষণিকভাবে, যেমন প্যাকিং ম্যাটেরিয়ালস হয়তো আমার আগের থেকেই এনে স্টক করার দরকার হয় না, যে 5 দিন 7 দিন বা 10 দিনের ম্যাটেরিয়াল থাকলে এনাফ। তো সেই ম্যাটেরিয়াল গুলিকে আবার আনার জন্য আমরা প্ল্যানিং ডিপার্টমেন্টকে ইনফর্ম করি এবং তারা সেইভাবে ম্যাটেরিয়াল সাপ্লাই করে। স্যার এখানে একটু মান্থলি interrupt করি। সেটা হচ্ছে যে এখন এই করোনার দুঃসময়ের জন্য আপনারা এই র মেটেরিয়াল শর্টেজ বা এই রিলেটেড কোনো প্রবলেম ফেস করছেন, বা আপনাদের প্রোডাক্ট মানে কমপ্লিট করার ক্ষেত্রে কতটুকু ডিলে হচ্ছে, সরি, আপনাদের আপনাদের এই যে র মেটেরিয়ালটা পৌঁছানোর জন্য কতটুকু ডিলে হচ্ছে, মানে করোনার এই দুঃসময়ে শর্টেজ, মানে ওটা কিভাবে স্যার আপনি কভার আপ করছেন? না, করোনার এই সময় র মেটেরিয়ালস শর্টেজ থাকলে তো কিছু করার নেই, বাট এটা আগের থেকেই এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আছে বা এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট হবে, এটা আগের থেকে অ্যাসেস করা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, এবং প্ল্যানিং এবং পার্সেস ডিপার্টমেন্ট এটা, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এটা সাকসেসফুলি করছে আমাদের এখানে, যে যার ফলে আমাদের র মেটেরিয়ালস এর, করোনার এই দুঃসময়ে র মেটেরিয়ালস এর তেমন একটা সমস্যা হয় নাই। আমরা এই সময়েও আমাদের প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন অব্যাহত রাখতে পারছি, আমাদের প্রোডাকশনে কোনো হ্যাম্পার হয়নি। এটা এইটা একটা দূরদর্শিতার পরিচয় আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট ডেফিনেটলি দিচ্ছে, যে তারা আগে থেকে এটা ব্যবস্থা নিচ্ছে যে এই ধরনের সমস্যা হতে পারে, এবং তারা আগে থেকে এটা অ্যারেঞ্জমেন্ট করছে আর কি। আমার মনে হয় অনেক কোম্পানি এটা করছে, বা অনেকে হয়তো করতে পারেনি, বাট এটা হচ্ছে একটা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে, যে তারা এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে এটা মোকাবেলা করবে, এটা আগের থেকে তাদের প্রস্তুতি কেমন ছিল, এটার উপর ডিপেন্ড করে আর কি।
তো আমি এখন আমাদের সেই প্রসেস ফ্লোতে আসছি যে আমরা যখন আমরা মান্থলি প্ল্যানটাকে প্ল্যান পাই, মান্থলি প্ল্যানটাকে আমরা তখন আমাদের ক্যাপাসিটি, মেশিনের ক্যাপাসিটি, পিপল, ম্যান পাওয়ার অ্যাভেলেবিলিটি সবকিছুকে কনসিডার করে আমরা তখন এটাকে একটা ডিপার্টমেন্টে প্রোডাকশনে উইকলি প্ল্যানে ভাগ করি যে আমরা কোন উইকে, এবং এই উইকলি প্ল্যান ডিজাইন করতে গিয়ে ডেফিনেটলি আমরা ন্যাশন ওয়াইড সেই প্রোডাক্টটা কতটুকু স্টক আছে, হুম, যে কোন প্রোডাক্টটা আমি আগে ফার্স্ট উইকে করব, কোন প্রোডাক্ট সেকেন্ড উইকে করব, কোন প্রোডাক্ট থার্ড উইকে, কোন প্রোডাক্ট ফোর্থ উইকে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ন্যাশন ওয়াইড সেই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কতটুকু। তো সেইটাকে আমরা স্টাডি করেই আমরা উইকলি প্রোডাকশন একটা প্ল্যান করি, যেটা প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে করা হয়। এবং এই উইকলি প্ল্যান এটা টেন্টেটিভ প্ল্যান, এবং এইটা থেকে আবার উইকলি প্ল্যান মানে প্রতি 7 দিনের প্ল্যান, সেটা মাঝে মাঝে কিছুটা ডেভিয়েশন হয়, যে হয়তো সেকেন্ড উইকের প্ল্যানটা অনেক সময় ফার্স্ট উইকে নিয়ে আসতে হয়, বা ফার্স্ট উইকের প্ল্যান সেকেন্ড উইকে নিতে হয়। এটা কিছু ডেভিয়েশন সবসময় থাকে, এটা আবার তাৎক্ষণিক একটা রিকোয়ারমেন্ট হয়। অনেক সময় যে একটা প্রোডাক্ট হয়তো ন্যাশনাল স্টক ভালো ছিল, যে 20 দিনের স্টক ছিল, হঠাৎ করে দেখা গেল যে না, এটা পরের দিন যাই দেখা গেলো এটা আর 20 দিনের স্টক নেই, 5 দিনের স্টক আছে। তো যেটা থার্ড উইকে প্ল্যানে ছিল সেটাকে অনেক সময় আমাকে সেকেন্ড উইকের ফার্স্টে নিয়ে আসতে হচ্ছে। এইভাবে প্রতিদিনই ন্যাশন ওয়াইড প্রোডাক্টের স্টক দেখে দেন প্ল্যানটা কিছুটা চেঞ্জ করা হয়। তবে ডেফিনেটলি আমরা উইকলি যে প্ল্যানটা করি সেটা মান্থলি প্ল্যানটাকে ভাগ করে উইকলি প্ল্যান এবং ডেইলি প্ল্যান করা হয়। ক্যাপাসিটি, মেশিনের অ্যাভেলেবিলিটি, পিপল অ্যাভেলেবিলিটি সবকিছু কনসিডার করে এইভাবে প্ল্যানটা করা হয় আর কি। এই প্ল্যান অনুযায়ী আমাদের যেটা সে আমার যেটা র মেটেরিয়ালস লাগবে, র মেটেরিয়ালস ওয়্যার হাউস থেকে যে র মেটেরিয়ালস লাগবে, ডিসপেন্সিং আমাদের অনেক জায়গায়, বা আমাদের যেমন বেক্সিমকোতেও ডিসপেন্সিংটা প্রোডাকশন আন্ডারে। তো আমি যেটা 2 দিন পরে যেটা করব, সেটা ম্যাটেরিয়াল ডিসপেন্সিং করার জন্য আমি ওয়্যার হাউসকে রিকুইজিশন আগে দিয়ে রাখতেছি। কারণ আমার যেটা প্ল্যান, যে সে টুডে স্যাটারডে, আমি মানডেতে যেটা প্ল্যান প্রোডাকশন আমি ম্যানুফ্যাকচারিং এর প্ল্যান করছি, সেটা স্যাটারডেতেই আমি রিকুইজিশনটা ওয়্যার হাউসকে দিচ্ছি। ওয়্যার হাউস আমার রিকুইজিশন অনুযায়ী বিভিন্ন রিকুইজিশন এক জায়গায় করে সে ম্যাটেরিয়ালটা আমাকে সানডের মর্নিং এর মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে। সানডেতে আমরা গিয়ে সেটা ইভিনিং বা নাইটের মধ্যে আমরা মানডের যে প্রোডাকশন সেই ম্যাটেরিয়ালটা আমরা ওয়েইং করে কমপ্লিট করতেছি, যাতে মানডেতে প্রোডাকশন ফ্লোরে গিয়ে আমার কোনো সমস্যা না হয়, বা পিপলকে বসে না থাকতে হয়, ওয়েট করতে না হয় ম্যাটেরিয়ালের জন্য। সে রেডিমেড ইউনিটের পাশে ম্যাটেরিয়াল পাবে, সে প্রোডাকশন স্টার্ট করবে। দেন এইভাবে ডিসপেন্সিং থেকে ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারিং আসে এবং প্রোডাকশনটা স্টার্ট হয়। প্রোডাকশনে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী এটার প্রসেসটা বিভিন্ন রকম হয়। যেমন ট্যাবলেটের ক্ষেত্রে আমরা স্টার্টিং এ ডিসপেন্সিং এর পরেই আমরা শুরু করি গ্রানুলেশন। গ্রানুলেশন কমপ্লিট হওয়ার পরে যেটা পরবর্তী স্টেপটা হচ্ছে কম্প্রেশন, এবং কম্প্রেশনের পরবর্তী স্টেপ কোটিং। আমরা জানি সব প্রোডাক্ট কোটিং হয় না, যেগুলি কোটিং হয় সেটা কোটিং এ যাবে, কোটিং না হলে সেটা সরাসরি প্যাকেজিং এ চলে যাবে, এবং কোটিং এর পরে প্যাকেজিং। এই যে গ্রানুলেশন, কম্প্রেশন, কোটিং, প্যাকিং, এখানে আবার বিভিন্ন সাব ডিভিশন আছে। যেমন গ্রানুলেশনের ক্ষেত্রে আছে ড্রাই মিক্সিং, মিক্সিং, ওয়েট মিলিং, ড্রাইং, দেন ফাইনাল ড্রাইং, এবং ওভারঅল ব্লেন্ডিং এবং ডিসচার্জ দ্য ম্যাটেরিয়াল। তো এই ধরনের অনেকগুলি স্টেপ পার হয়ে হয়ে গ্রানুলসটা তৈরি হয়। দেন কম্প্রেশনে যাও ঠিক অনেকগুলি স্টেপ, যেমন স্টার্টিং দ্য ব্যাচ, একটা ব্যাচ স্টার্টিং এ আগে আমাকে দেখতে হবে যে তার সবকিছু প্যারামিটার ঠিক আছে কিনা, হ্যাঁ, তার ইন প্রসেস প্যারামিটার গুলো ঠিক আছে কিনা। এর জন্য প্রোডাকশন অফিসার, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার সবার প্রেজেন্সে সবকিছু প্যারামিটার ঠিক থাকলে দেন ব্যাচটা শুরু হবে। ঠিক একইভাবে কোটিং এবং ওভারঅল ফাইনালি যাওয়া হয় প্যাকিং। আর এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা স্টেপের শুরুতে, প্রত্যেকটা স্টেপ যেমন ডিসপেন্সিং, গ্রানুলেশন, কম্প্রেশন, কোটিং, প্যাকিং যেটাই হোক, প্রত্যেকটা স্টেপের শুরুতেই কিন্তু আমাদেরকে প্রোডাকশন এবং কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসারের ক্লিয়ারেন্স লাগবে। মানে তারা এটা যে আমার ইউনিটটা ওকে কিনা, প্রোডাকশনের জন্য ওকে কিনা, গ্রানুলেশনের জন্য ওকে কিনা, বা কম্প্রেশনের জন্য ওকে কিনা, দেন দে সার্টিফাই করবে, তারা ক্লিয়ার করবে যে হ্যাঁ ইউ ক্যান স্টার্ট দ্য প্রোডাকশন। প্রথমে অপারেটর রেডি করবে ইউনিটটা,
দেন প্রোডাকশন অফিসার এটা চেক করবে যে সবকিছু ঠিক আছে কিনা, দেন কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার কনফার্ম করবে যে ইট ইজ ওকে কিনা, দেন প্রোডাকশন শুরু হবে, আদারওয়াইজ নট। এবং এই প্রত্যেকটা জিনিস এটা বা ডকুমেন্টেড করতে হবে, এটা একটা জিএমপির পার্ট, সবকিছু ডকুমেন্টেড লাগবে, ডকুমেন্ট করতে হবে। এইভাবে আমাদের গ্রানুলেশন, কম্প্রেশন, কোটিং, প্যাকিং এর পরে দেন প্রোডাক্টটা বাই দিস টাইম একটা স্টেপ, যেমন গ্রানুলেশনের পরে গ্রানুলস বা কম্প্রেশনের পরে ট্যাবলেট, এটা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট আছে, তারা স্যাম্পলিং করবে, স্যাম্পলিং করে এই প্রোডাক্টটা কোয়ালিটি কন্ট্রোলে পাঠাবে, তারা এটা টেস্ট করবে এবং আমার প্রোডাক্টটা কম্প্রেশনের আগে গ্রানুলস ওকে আছে কিনা, বা কোটিং এর আগে প্লেন ট্যাবলেট ওকে আছে কিনা, প্যাকিং এর আগে ফাইনাল প্রোডাক্টটা ওকে আছে কিনা, এগুলি নর্মাল দেখে নেওয়া হয়। এবং ফাইনালি যখন প্রোডাক্টটা প্যাক করা হয়, প্রোডাক্টটা প্যাক করার পরে ফাইনাল কোয়ালিটি কন্ট্রোলের টেস্টে যদি পাস করে এবং থ্রু দ্য প্রসেস সবকিছু যদি ওকে থাকে, দেন এটাকে ট্রান্সফার রেজ করা হয়। এই ট্রান্সফার কোয়ালিটি অ্যাসুরেন্স তখন কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট এবং টোটাল প্রোডাকশনের প্রসেস সবকিছু ডকুমেন্ট রিভিউ করে এভরিথিং যদি ওকে থাকে, দেন তারা এটা অ্যাপ্রুভাল দেয় ফর ডিস্ট্রিবিউশন দ্য প্রোডাক্ট টু ফার্মেসি অর টু দ্য পেশেন্ট, আদারওয়াইজ নট। সবকিছু ওকে থাকলে দেন এই প্রোডাক্টটা পেশেন্টের কাছে যাচ্ছে। সো দিস ইজ এ লেন্দি প্রসেস from dispensing to packing and final release the product। এই স্টেপ গুলো যথাযথভাবে ফলো করেই দেন প্রোডাক্টটা কাস্টমারের কাছে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ যেটাকে আমরা বলছি কোয়ালিটি প্রোডাক্ট। কোয়ালিটি প্রোডাক্ট এটা ইনশিওর করে দেন প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে। সো দিস ইজ ইন ভেরি ব্রিফ দ্য ফ্লো চার্ট অফ প্রোডাকশন। আমি তোমাকে এটা আমাদের ট্যাবলেট সেকশনের প্রোডাকশন প্রসেস বললাম, এর বিভিন্ন সেকশনের লিকুইড সেকশন, স্টেরাইল সেকশন, বিভিন্ন সেকশনের প্রসেসটা ভেরিয়েশন আছে কিছুটা, তো আমি ট্যাবলেট সেকশনটাই বললাম আর কি। স্যার, যে কোনো প্রোডাক্টের জন্য প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আমরা জানি ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট সাবস্টেন্স ইন ফার্মাসি ইন্ডাস্ট্রি যদি বলেন, সেক্ষেত্রে সাপ্লাই চেইনের পাশাপাশি একজন প্রোডাকশন ফার্মাসিস্ট বা অফিসার কি কি রোল প্লে করতে পারেন একটা প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ইনশিওর করার জন্য? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি প্রোডাকশন ফার্মাসিস্টদের মেইন কাজই হচ্ছে টু মেক দ্য অ্যাভেলেবল অফ প্রোডাক্ট অর টু মিট দ্য মার্কেটিং রিকোয়ারমেন্ট। মার্কেটে যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে মিট করা প্রোডাকশন ফার্মাসিস্টদের মেইন কাজ। তো সেটাকে অ্যাভেলেবল করার জন্য আমি স্টার্টিং এ যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের যে ফোরকাস্ট থাকে সেই ফোরকাস্টটা অ্যানালাইসিস করে আমার মেশিনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী ফোরকাস্টটাকে ভাগ করে দেন আমরা সেই অনুযায়ী প্রোডাকশনটা স্টার্ট করি। এবং সেটা স্টার্ট করার সময় আমি যখন উইকলি ফোরকাস্ট ভাগ করতেছি তখন দেখে নেই যে আমার প্রোডাক্টটা মার্কেটে কতটুকু আছে। যেমন আমি বলছিলাম আমাকে টোটাল মাসের প্ল্যানটা দিয়ে দিচ্ছে, কিন্তু সেটাকে উইকলি প্ল্যান এবং ডেইলি প্ল্যানে ভাগ করা কিন্তু প্রোডাকশন ফার্মাসিস্টদের কাজ। প্রোডাকশন ফার্মাসিস্ট সেটা উইকলি ইভেন ডেইলি প্ল্যানে ভাগ করতেছে ন্যাশনাল প্রোডাকশন স্টক দেখে, যে একই মান্থলি প্ল্যান মানে আমি প্রোডাক্টটা মাসের 1 তারিখে বা মাসের 30 তারিখে বানাবো, সেটা কিভাবে ঠিক হবে? সেটা ঠিক হবে আমার মার্কেটে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কতটুকু আছে, সেই প্রোডাক্টটা কতটুকু আছে। যে প্রোডাক্টটা আমার সে মার্কেটে এখনো 90% স্টক আছে, সেটা আমার মাসের ফার্স্ট উইকে বানানোর দরকার নাই, সেটাকে আমি হয়তো 4th উইকে নিয়ে যেতে পারি। কিন্তু যে প্রোডাক্টটা আমার মাসের শুরুতেই আমি দেখতেছি হয়তো 15% বা 20% স্টক, ডেফিনেটলি সেটা আমাকে ফার্স্ট উইকে প্ল্যান করতে হবে। So planning is very much important to ensure the right product in right time. Then অবশ্যই প্ল্যানিং এর পরে প্রোডাকশন প্রসেস সম্পর্কে ফার্মাসিদের থ্রো নলেজ থাকতে হবে। প্রোডাকশন প্রসেসে কোয়ালিটি প্রোডাক্ট করার জন্য যে স্টেপ গুলো ফলো করতে হবে, যে গাইডলাইন গুলো অনুসরণ করতে হবে, সেটা তাই করতে হবে। কারণ কোয়ালিটি প্রোডাক্ট যদি তোমার না হয়, আমি প্রোডাকশন প্ল্যান করলাম, সেই প্রোডাক্ট করার পরে দেখা গেল প্রোডাক্টটা মার্কেটে দিতে পারলাম না, দেন দ্যাট ইজ ইনভ্যালিড প্ল্যান হয়ে গেল, ইনইফেক্টিভ প্ল্যান হয়ে গেল। সো কোয়ালিটি ইনশিওর করা কিন্তু প্রোডাকশনের দায়িত্ব। যেহেতু আমরা সবাই জানি কোয়ালিটিটা বিল্ড আপ হয় কিন্তু প্রোডাকশনে, কোয়ালিটি কন্ট্রোল কিন্তু কোয়ালিটি বিল্ড আপ করে না, কোয়ালিটি বিল্ড আপ হয় প্রোডাকশনে।
আর কোয়ালিটি প্রোডাক্ট যদি না হয় তাহলে আমি সেই প্রোডাক্ট মার্কেটে দিতে পারবো না, মার্কেটের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো না। আমি প্রোডাক্টটা প্রসেস করলেও সেই প্রোডাক্টটা মাঝখানে গিয়ে বন্ধ থাকবে। সো রাইট টাইমে মার্কেট প্রোডাকশন পাবে না। সো সেই কারণে প্রোডাকশনের কোয়ালিটি ইনশিওর করা, ইট ইজ প্রোডাকশন ফার্মাসিস্টদের রেসপন্সিবিলিটি। এই জন্য ইন প্রসেসে যত ধরনের গাইডলাইন আছে, যত ধরনের স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে ফলো করতে হবে। সিম্পল একটা ভুলের জন্য একটা বড় ড্যামারেজ হয়ে যেতে পারে, একটা প্রোডাক্ট আটকে যেতে পারে, একটা প্রোডাক্ট মার্কেটে না যেতে পারে, অথবা এমন হতে পারে যে সঠিক প্রোডাক্টটা মার্কেটে গেল না প্ল্যানিং এর ভুলের জন্য। প্রোডাকশন প্ল্যানিং ভুল করলো, যেটা যে প্রোডাক্টটা আগে দেওয়ার কথা সেটা আগে না দিয়ে যে প্রোডাক্ট অ্যাভেলেবল আসছে সেটাই আমি আগে দিলাম, অথচ যেটা আমার মার্কেট নাই সেটা দিতে পারলাম না। তো সো প্ল্যানিং এবং প্রোডাকশনের রাইট প্ল্যানিং এবং প্রোডাকশন প্রসেস সম্পর্কে থ্রো নলেজ, এটা প্রোডাকশন ফার্মাসিস্টদের জন্য এসেনশিয়াল। এবং এইভাবেই প্রপার প্ল্যানিং এবং প্রসেস রাইট প্রসেস করে কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাকশন করা এবং মার্কেটে দেওয়া প্রোডাকশন ফার্মাসিস্টদের মেইন কাজ। স্যার, সেক্ষেত্রে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য যদি দ্রুত কার্যক্রম সম্পাদন করা হয়, সেক্ষেত্রে কি প্রোডাক্টের কোনো হ্যাম্পার হয়, বা সেক্ষেত্রে স্যার হ্যাম্পার হলেও সেটা মানে তৎক্ষণাৎ সলভ আউট করার ওয়েটা কি থাকে আপনাদের ক্ষেত্রে? হ্যাঁ, প্রোডাকশন যদি হ্যাম্পার যদি হয়ে যায় তার তখন তৎক্ষণ সলভ, মানে যত দ্রুত তুমি প্রোডাক্টটা আবার করতে পারো সেটা। কিন্তু এই কারণে তোমার রাইট প্ল্যানিং যদি হয়, ম্যাটেরিয়াল যদি অ্যাভেলেবল থাকে এবং প্ল্যানিং যদি রাইট হয়, প্রসেস যদি ঠিক থাকে, এবং তুমি যদি ডেডিকেটেড হও যে তুমি কোয়ালিটি প্রোডাক্ট তোমাকে করতে হবে, তোমার প্রসেস সম্পর্কে নলেজ ঠিক আছে, তাহলে কিন্তু এটা হ্যাম্পার হওয়ার কোনো কারণ নাই। তোমার ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে, তোমার প্ল্যানিং রাইট আছে, তোমার প্রসেস ঠিক আছে, দেন দেয়ার ইজ নো কোশ্চেন অফ হ্যাম্পারিং দ্য প্রোডাক্ট ইন দ্য মার্কেট। হ্যাম্পারিং হতে পারে যদি তোমার যে এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি ফেল করে, যে তোমার ম্যাটেরিয়াল অ্যাভেলেবল নাই, অথবা তুমি দেখা গেল রাইট প্ল্যানিং করতে পারলা না, যেটা আমি বললাম যে তোমার যেটা আগে করার দরকার সেটা আগে না করে পরে যেটা করলা সেটা করলা, তোমার ইউনিট বিজি থাকলো, কিন্তু তোমার ওই প্রোডাক্টটা হয়তো আরো 7 days পরে করলে হতো, বাট যেটা আগে সেটা তুমি আগে করতে গেলে তোমার ইউনিট বিজি রাখলা, তুমি তোমার রাইট প্রোডাক্টটা রাইট টাইমে পেল না, এই কারণে হতে পারে। অথবা তোমার প্রসেসের সম্পর্কে নলেজ ঠিক মতো নাই, তুমি প্রসেস করতে গিয়ে কোনো কারণে ফেল করলা, প্রসেস করতে গিয়ে তোমার প্রোডাক্টটা কোনো কারণে ফেল করলো, তখনও কিন্তু প্রোডাক্ট ফেল করতে পারে। আর এই তিনটাতেই যদি তুমি সবকিছু ঠিক থাকে, তুমি যদি এক্সপার্ট থাকো, তাহলে তোমার মার্কেটে প্রোডাক্ট ফেল করার বা সাপ্লাই চেইনে সমস্যা হওয়ার কোনো কথা না। স্যার, ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিচালনার ক্ষেত্রে এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে জিএমপি গাইডলাইন্স গুলো স্যার কিভাবে ফলো করা হয়, এবং স্যার আপনাদের ইউএসএফডিএ অ্যাপ্রুভালের জার্নিটা একটু সংক্ষেপে যদি বলতেন। না, জিএমপি গাইডলাইন তো বিভিন্ন গাইডলাইন আছে, যেমন ইউএস এফডিএ গাইডলাইন, হু গাইডলাইন, টিজিএ গাইডলাইন। হ্যাঁ, তো মেইনলি আমাদের এখানে আমরা এই সবগুলি গাইডলাইনই ফলো করা হয়। তো হু গাইডলাইনটা আমরা মেইনলি ফলো করি। আসলে জিএমপি কি? জিএমপি হচ্ছে একটা প্রসেস বা একটা সিস্টেম, যে সিস্টেম আমরা ফলো করব কোয়ালিটি প্রোডাক্টটা মার্কেটে দেওয়ার জন্য, এবং এই সিস্টেম এটা যাতে কনসিস্টেন্টলি থাকে। মানে আজকে একটা ফলো করলাম, দুই একটা ব্যাচ করলাম, পরে যে আবার ওই সিস্টেম ফলো করলাম না, সেটা হবে না। কনসিস্টেন্টলি সেটা ফলো করতে হবে। জিএমপি কিন্তু অনেক ছোট জিনিসও জিএমপির পার্ট। জিএমপি মানে যে ফাইনাল প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোলে পাস করবে সেটা না। আমার ইন প্রসেসে আমার সিস্টেমের প্রত্যেকটা স্টেপেই, ফ্রম দ্য স্টার্টিং অফ র ম্যাটেরিয়ালস and packaging material to the distribution of the product, এই থ্রো প্রত্যেকটা স্টেপের মধ্যেই জিএমপি আছে। জিএমপি এবং প্রত্যেকটা স্টেপেই জিএমপি ফলো করতে হবে তোমাকে। হ্যাঁ, সিম্পল একটা উদাহরণ দেই, যেমন আমরা লেবেলিং করি, লেবেলিং ইজ এ পার্ট অফ জিএমপি, এবং লেবেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফার্মা প্রোডাক্ট। তোমার একটা ভুল লেবেলিং এর জন্য একটা বড় ধরনের ম্যাসাকার হয়ে যেতে পারে, বড় ধরনের ভুল প্রোডাক্ট, ভুল ইনফরমেশন যেতে পারে, ভুল প্রোডাক্ট যেতে পারে, যেটার জন্য টোটাল
কোম্পানি এবং ইভেন পেশেন্টের বড় ক্ষতি হতে পারে। সো লেভেলিং, রাইট টাইম, রাইট প্লেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা জিনিসই এবং জিএমপি প্রত্যেকটা জিনিসই তোমার এসওপি তে ইনক্লুড থাকতে হবে। এসওপি তোমার ফলো করে আমরা যদি প্রত্যেকটা স্টেপে এসওপি ফলো করে কাজ করি তাহলে আমার জিএমপির ভায়োলেশন হবে না। সো জিএমপি আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপেই এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জিএমপি আরো ইম্পর্টেন্ট। খুব ছোট ছোট জায়গা থেকে শুরু করে আমি যেটা বললাম যে আমার র ম্যাটেরিয়ালস রিসিভিং ইভেন র ম্যাটেরিয়ালস প্রসেসিং থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন পর্যন্ত এই সব প্রত্যেকটা জায়গায় জিএমপি আছে। এই জিএমপির গাইডলাইন গুলি আমাদের প্রপার ফলো করেই চলতে হবে। যে কোনো জায়গায় সামান্য একটু ডেভিয়েশন করতে গেলেই তখন একটা প্রোডাক্টের মারাত্মক হ্যাম্পার হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি ডিটেরিয়েট হতে পারে, ইভেন আরো ম্যাসাকার একটা কিছু হয়ে যেতে পারে, রং প্রোডাক্ট মার্কেটে যেতে পারে, এই আর কি। স্যার আপনাদের ইউএসএফডিএ এর অ্যাপ্রুভালের যে জার্নিটা সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেটা তো ইউএসএফডিএ বেক্সিমকো পেয়েছে, আপনার এফডিএ এর অ্যাপ্রুভাল পাইছে। তো এটার এইটুকুই তোমরা জানো, এর বেশি আর মানে এই মুহূর্তে মানে বলার ইয়ে নেই আর কি। বেক্সিমকো ইউএসএফডিএ অ্যাপ্রুভাল পাইছে, আমাদের অনেকগুলি প্রোডাক্ট ইউএসএ মার্কেটে গেছে, এটা আমরা সবাই জানি এবং সামনে হয়তো আরো যাবে ইনশাল্লাহ, সেটুকু আমরা এক্সপেক্ট করি। স্যার আমাদের যারা নিউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো তাদের ক্ষেত্রে কি কি স্কিলস গুলো মানে ইনহ্যান্স করা উচিত ফার্দার তারা যদি প্রোডাকশন ফিল্ডে জয়েন করতে চায়? স্যার এটা হচ্ছে ফ্রেশার্সদের ক্ষেত্রে। আর স্যার যারা অলরেডি প্রোডাকশন ডিপার্টমেন্টে কর্মরত তাদের কি কি রেসপন্সিবিলিটি এবং সিনসিয়ারিটি থাকা উচিত বলে আপনি মনে করেন একজন সাকসেসফুল প্রোডাকশন অফিসার হওয়ার? তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে নতুন গ্রাজুয়েট যারা যারা তারা যদি প্রোডাকশনে আসতে চায় তাহলে তাদেরকে কি কি স্কিল বা কি কি কোন কোন জিনিসের উপর ইমফেসিস দিতে হবে, এটা। জি স্যার। সো যারা নিউ গ্রাজুয়েট, ফার্মেসি নিউ গ্রাজুয়েট যারা, তারা যদি প্রোডাকশনে কাজ করতে চায়, তো একদিকে ফার্মেসিতে তো এখন আমাদের ডিফারেন্ট সাবজেক্ট এত সাবজেক্ট, এত কোর্স, এত মানে মানে সাবজেক্ট পড়ানো হয়, যেটা মানে কোনো কিছু ফার্মেসিতে পড়ানো হয় না এইরকম সাবজেক্ট এখন আর নাই আমার মনে হয়। তো তারপরেও এই সব সাবজেক্ট গুলি তার ফার্মেসি গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, ভালো গ্রেড পাওয়ার জন্য দরকার। তবে একজন ফ্রেশ ফার্মাসি যদি প্রোডাকশনে কাজ করতে চায় তাহলে আমি যেটা বলবো তাকে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমাদের ইউনিভার্সিটিগুলোতে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি 1, 2, 3, 4 এই ধরনের আছে, এবং ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটা সাবজেক্টের উপর ইমফ্যাসিস দিতে হবে। মানে আই মিন যে তাকে জানতে হবে, যেমন তাকে আমরা যে এরিয়ায় কাজ করব এরিয়ার মানে ডিজাইন সম্পর্কে, সেই এরিয়ায় কি ধরনের, কোন এরিয়ায় কি ধরনের প্রোডাকশন করা যায়, কোন ধরনের প্রোডাকশনের জন্য কি ধরনের ফ্যাসিলিটি বা কি ধরনের রিকোয়ারমেন্ট দরকার, এটা একজন যে প্রোডাকশনে যে কাজ করতে আসবে ফ্রেশ গ্রাজুয়েট তাকে জানতে হবে। সো এরিয়া সম্পর্কে তাকে জানতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিভিন্ন যে ডোজেস ফর্মগুলি আছে, এই ডোজেস ফর্মগুলি সম্পর্কে তাদের ভাস্ট নলেজ থাকতে হবে। যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, ইনজেক্টেবল, হ্যাঁ, ইনহেলার, ইনসুলিন, এইগুলি সম্পর্কে তাদের ভাস্ট নলেজ থাকতে হবে। এবং এই সব ডোজেস ফর্মগুলো কোনটা কোন ইউনিটে করা যাবে, সেই ইউনিটের ডিজাইন কেমন হবে, তার ফ্যাসিলিটি রিকোয়ারমেন্ট কেমন হবে, এই জিনিসগুলি জানতে হবে। এবং এটা ছাড়াও তাকে ইউটিলিটি সম্পর্কে জানতে হবে, তাকে এইচভ্যাক সিস্টেম সম্পর্কে তার নলেজ থাকতে হবে, ওয়াটার সিস্টেম সম্পর্কে তার নলেজ থাকতে হবে। সো একজন ফার্মাসিস্ট ফ্রেশ গ্রাজুয়েট যারা যারা নতুন ফার্মাসিস্ট,
তারা যদি প্রোডাকশনে কাজ করতে চায় তাহলে আমি বলবো ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুটা বিষয় আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলি পড়ায় সেই সম্পর্কে তাদের ভাস্ট নলেজ থাকতে হবে। এবং আমি যেটা জানি যে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই লেন্দি সিলেবাস থাকে। ফার্মাসিউটিক্যাল টেকনোলজি 1 2 3 4, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 2 3 4, এই ধরনের অনেক, যার ফলে ফ্যাসিলিটি ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ডোজেস ফর্ম সবকিছু কাভার করা হয়। হ্যাঁ, সো এই দুটা সাবজেক্টের উপর তাদের এমফাসিস দিতে হবে এবং ডেফিনেটলি ভালো রেজাল্ট করার জন্য তো ফ্রেশ গ্রাজুয়েটদের তো অন্যান্য সাবজেক্ট তো পড়তে হবে, বাট এই দুটো সাবজেক্টকে তাদেরকে কোর সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে যদি সে প্রোডাকশনে কাজ করতে চায়। আর যারা আলটিমেটলি প্রোডাকশনে জয়েন করছে যেসব ফার্মাসিস্টরা, তাদেরকেও আমার যেটা সাজেশন বা আমার যেটা অবজারভেশন যে তাদেরকে প্রসেস সম্পর্কে নলেজটা আরো ভাস্ট করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রসেস, সে যে ইউনিটে কাজ করতেছে সেই ইউনিটের যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রসেস, সেই প্রোডাক্ট যে ফ্যাসিলিটি হচ্ছে সেই ফ্যাসিলিটি সম্পর্কে তার জানতে হবে এবং ইন প্রসেসে যে চেকিং গুলি আছে সেগুলো তার ঠিক মতো করতে হবে। তারপর যে মেশিনারি গুলি ইউজ হচ্ছে এখন বর্তমান সময়ে অনেক মডার্ন মেশিন যেগুলি হয়তো একসময় ছিল না, যেটা এখন আসতেছে, সেই মেশিন গুলি সম্পর্কে তাদের থ্রো নলেজ থাকতে হবে, যেটা আমরা ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয় আমাদেরকে ইউনিভার্সিটি লেভেলে। সেই মেশিন গুলি সম্পর্কে তাদের থ্রো নলেজ থাকতে হবে, মেশিনগুলির ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে, মেশিনগুলির রানিং প্রসিডিউর সম্পর্কে জানতে হবে, মেশিনগুলির সেট আপ সম্পর্কে জানতে হবে, মেশিনগুলির কি কি প্রবলেম হতে পারে সেটা জানতে হবে, প্রবলেম হলে কি কারণে হয় সেটা তাদেরকে জানতে হবে। বা একজন প্রোডাকশন ফার্মাসিস্ট একটা প্রোডাকশন ইউনিট একটা নতুন মেশিন কিনবে, সেই মেশিনের হয়তো তার রিকোয়ারমেন্ট গুলি করতে হবে, তাকে তার উপর দায়িত্ব আসতে পারে যে তুমি একটা ইউআরএস করে দাও, ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো সেই ইউআরএস করার জন্য কি কি প্যারামিটার দরকার সেটা সে সম্পর্কে তার নলেজ থাকতে হবে। এই নলেজ গুলোকে আরো ভালোভাবে অ্যাকোয়ার করার জন্য ডেফিনেটলি তার হয়তো ট্রেনিং দরকার আছে। সে ট্রেনিং এর জন্য তাকে বা তার এটা ডিপার্টমেন্ট যারা হেড আসছে তাদের রেসপন্সিবিলিটি আসছে যে তাদেরকে প্রপার ট্রেন আপ করা, যেন তারা এইসব বিষয়ে তাদের নলেজটা আরো বুস্টারিং করতে পারে, যাতে প্রসেসে এবং যে ইউনিটে সে কাজ করতেছে সেই ইউনিট সম্পর্কে তার থ্রো নলেজ থাকে। না হলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তুমি যদি তার একটা রিকোয়ারমেন্ট তাকে দেওয়া হয়, তাকে একটা কাজ দেওয়া হয়, তাহলে সে কাজে গিয়ে সে সমস্যা পড়ে যাবে। সো এই তিনটা জিনিস, যে প্রসেস সম্পর্কে নলেজ অ্যাকোয়ার করা, এরিয়া সম্পর্কে জানা, কোন এরিয়ায় সে কাজ করতেছে, সেই এরিয়ায় কি ধরনের রিকোয়ারমেন্ট দরকার, এবং যে মেশিনারি গুলি আছে মেশিনারি সম্পর্কে জানা, আবার নতুন কোনো মেশিন যদি আসে সেই মেশিনের কি কি রিকোয়ারমেন্ট দরকার হবে সেই সম্পর্কেও নলেজ অ্যাকোয়ার করা একজন নতুন প্রোডাকশন ফার্মাসিস্টদের দায়িত্ব। স্যার, ট্রেনিং গুলো নিয়ে যদি একটু বলতেন, মানে কোন কোন ট্রেনিং গুলোকে ফোকাস দিলে অ্যাকচুয়ালি সে নিজেকে বিল্ড আপ করতে পারে? ট্রেনিং অ্যাকচুয়ালি সে যখন প্রোডাকশনে কাজ করে তখন কাজ করার সময় তার কিন্তু ট্রেনিং হয়ে যাচ্ছে একটা, যে সে প্রোডাকশনে তার অন জব ট্রেনিং, সে সরাসরি প্রোডাকশন ইউনিটের সাথে ইনভলভ, এটাও কিন্তু এক ধরনের ট্রেনিং। প্রোডাকশন ইউনিটে সে যত বেশি থাকবে, কাজে সে যত টাইম দিবে, যত প্রসেস সাথে যত তার অ্যাটাচমেন্ট থাকবে, মেশিনের সাথে যত তার অ্যাটাচমেন্ট থাকবে, ট্রেনিং কিন্তু তার আলটিমেটলি সেইভাবেই হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে তার কিছু ট্রেনিং আছে যেগুলো, যেমন সে একটা মেশিনে ইউআরএস করবে, কিভাবে করবে, কি কি প্যারামিটার ফলো করতে হবে, কোন কোন টপিকসটা এখানে ইনক্লুড করা লাগবে, এইসব সম্পর্কে তাকে ট্রেন আপ করতে হবে, যে তাকে এবং লেটেস্ট টেকনোলজি, নতুন টেকনোলজি, নতুন মেশিনারি যদি থাকে, অথবা নতুন কোনো ডোজেস ফর্ম যদি আসে যেটা সম্পর্কে তার আইডিয়া নাই, সেই সব সম্পর্কে তাকে ট্রেন আপ দেশে লোকাল ট্রেনিং বা লোকাল যদি ইয়া না হয় তাহলে বাইরে ট্রেনিং, এইসব ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, যাতে তাকে দিয়ে ম্যাক্সিমাম কোম্পানি বেনিফিটেড হয়, ম্যাক্সিমাম সে নিজেও যাতে নলেজেবল হয় এবং কোম্পানিকেও যাতে কন্ট্রিবিউট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ নেশন বিল্ড আপে সে যাতে ভূমিকা পালন করতে পারে। কারণ একজন ফার্মাসিস্টের ভূমিকা অনেক বেশি।
প্রোডাকশন ফার্মাসিস্টের ভূমিকা আরো বেশি, কারণ প্রোডাকশনকে আর ফার্মাসিউটিক্যাল সেক্টর বাংলাদেশের এখন আমরা সবাই জানি যে সেকেন্ড লার্জেস্ট সেক্টর, গার্মেন্টস এর পরেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের ইম্পর্টেন্স। সো এই সেক্টরে সার্ভাইভ করে আরো বেশি ভালো করতে হলে এই থ্রো নলেজ, প্রোডাকশনের থ্রো নলেজ তাকে অ্যাকোয়ার করতে হবে, এবং এই জন্য তাকে দরকার হলে দেশে, দরকার হলে বাইরে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ফার্মা সেক্টরে যে কোনো এমপ্লয়ি বা ওয়ার্কারদের ক্ষেত্রে আমাদের প্রপার হেলথ এন্ড সেফটি মেনটেনেন্স এর একটা ইস্যু থাকে। তো সেটাকে মানে এনশিওর করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত? স্যার, আপনার অভিজ্ঞতা বা আপনার নলেজ থেকে যদি আমাদেরকে কিছু শেয়ার করুন। সরি শারমিন, তুমি কোশ্চেনটা আবার রিপিট করো। স্যার, ফার্মা সেক্টরে একজন এমপ্লয়ি এবং একজন ওয়ার্কারের হেলথ সেফটি ইনশিওর করা হচ্ছে আমাদের সবার আগে দায়িত্ব এবং কর্তব্য, আমরা যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো স্যার, সেটার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নিচ্ছে একজন এমপ্লয়ি বা ওয়ার্কারের প্রপার হেলথ সেফটি মেনটেনেন্স ইস্যু? ডেফিনেটলি, কারণ একটা কোম্পানির বড় অ্যাসেটস হচ্ছে স্কিল ওয়ার্কার, এবং এই স্কিল ওয়ার্কার বিল্ড আপ করতে হলে তার হেলথ এবং সেফটি ইনশিওর করা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলির বা ম্যানেজমেন্ট বা আমাদের মতো যারা ডিপার্টমেন্ট লিড করতেছে তাদের দায়িত্ব। এবং এই হেলথ এবং সেফটি ইনশিওর করার জন্য দুটা জিনিস, একটা হচ্ছে তার শুরু থেকে আমরা যখন রিক্রুটমেন্ট করি তখনই আমরা একজন শুরুতে একজন হেলদি পার্সনকে রিক্রুটমেন্ট করা, হ্যাঁ, হেলদি পার্সনকে রিক্রুটমেন্ট করা দরকার। কারণ সে যদি শুরুতেই সিক থাকে তাহলে তার হয়তো সেই সিকনেসটা বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এসে যে ভালো হবে তা না। অতএব ফার্স্ট চয়েস আমরা যখন রিক্রুটমেন্ট করব তখনই স্ক্রুটিং করার সময় তার হেলথ কন্ডিশনটা ডিটারমাইন করে দেন তাকে রিক্রুটমেন্ট দেওয়া উচিত, যেটা আমার মনে হয় ম্যাক্সিমাম কোম্পানিগুলি করে, যে তার ফিজিক্যাল কন্ডিশন চেক করে তারপরে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। তার আগে তার রিটেন ভাইবা যা কিছু হওয়ার সেটা তো হয়। সো এটা একটা দিক। আর যখন সে ইন্ডাস্ট্রিতে জয়েন করলো, যখন সে কাজ জয়েন করলো তখন তার হেলথ সাইডটা, তার তাকে হেলথ এবং সেফটি যে গাইডলাইন গুলি আছে, হ্যাঁ, সেগুলো প্রত্যেকটা পজিশনের প্রত্যেকটা স্টেপে তাকে ফলো করতে হয়। হ্যাঁ, যেমন এবং এই গাইডলাইন গুলো সব ইন্ডাস্ট্রি গুলি দেওয়া আছে, এর জন্য এসওপি আছে, এর জন্য তাকে প্রপার ড্রেস আপ, তার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা দরকার সেটা সরবরাহ করা, তার ড্রেস আপ ঠিক মতো করা, তার হাইজেনিসিটি মেনটেন করা, ইভেন তার ফুডিং কি হচ্ছে, তার ফুড সে কি খাচ্ছে। এখন ম্যাক্সিমাম আমার জানা মতো ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি স্টাফদের ফুডিং, ফ্রি ফুডিং সব দেয়, এবং সেগুলি তার হেলথের জন্য এনাফ কিনা, তার ক্যালোরি ঠিক মতো হচ্ছে কিনা, সে সাফিসিয়েন্ট কিনা, এগুলি দেখার দায়িত্ব ডেফিনেটলি কোম্পানিগুলির। আর আরেকটা যে জিনিস, নিয়মিত তার হেলথ চেক আপ করা, যে একটা শিডিউল থাকবে, যে শিডিউল অনুযায়ী তার হেলথ চেক আপ করা, এবং তাৎক্ষণিক যদি সে সিক হয় তার ডক্টরের ব্যবস্থা, ডাক্তার আছে কিনা। হ্যাঁ, যেমন আমাদের এখানে কন্টিনিউয়াস ডক্টর থাকে, যে যদি কেউ সিক হয় বা ডিসকমফোর্ট ফিল করে বা কোনো সমস্যা এসে তাৎক্ষণিকভাবে ডক্টরের সাথে কথা বলতে পারতেছে। এটাও ইনশিওর করা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলির দায়িত্ব, যাতে তার এমপ্লয়ি হেলদি থাকে, এবং হেলদি থাকলে একটা হেলদি এমপ্লয়ি ভালো প্রোডাক্ট দিতে পারবে, প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে, এই জিনিসটা মাথায় রেখে। এবং এটা এই যে এই এটা কোনো কস্ট কাটে না, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। কারণ আমার এমপ্লয়ি যদি হেলদি থাকে তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে, এবং প্রোডাক্টিভিটি বাড়লে তখন আমার শুধু প্রোডাক্টিভিটি বাড়বে না, আমার কোয়ালিটি প্রোডাক্ট সেখান থেকে আসবে। সো তাদের হেলথের দিকটা প্রত্যেকটা স্টেপে, তার ফুডিং থেকে শুরু করে তার ক্লোদিং, তার হাইজেনিসিটি, সে যে এরিয়া কাজ করতেছে সেটা জিএমপি কমপ্লায়েন্স কিনা, সবকিছু দেখার
দায়িত্ব হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং এই ম্যানেজমেন্টে যারা আছে তাদের, এবং এইটা ইনশিওর করলে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। আর একটা হচ্ছে সেফটি, ডেফিনেটলি হেলদির সাথে সাথে সেফটি ইস্যু আসে। সেফটি প্রোডাকশন ফ্লোর থেকে শুরু করে সব জায়গায় তাকে সেফটি গাইডলাইন গুলি ফলো হচ্ছে কিনা, সেফটি ইয়াগুলি সে মেনে চলতেছে কিনা, তার জন্য প্রপার অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, সেটা কনফার্ম ইনশিওর করার দায়িত্ব যারা প্রোডাকশনে আছে, প্রোডাকশন ফার্মাসিস্ট বা প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশন হেড যারা, তাদের দায়িত্ব যে তারা সেফটি গাইডলাইন গুলি ফলো করে কাজ করছে কিনা এবং সেফটি ম্যাটেরিয়াল গুলি তাকে পর্যাপ্ত সরবরাহ করা আছে কিনা। স্যার প্রোডাক্টিভিটি থেকে একটু আসি। স্যার আপনার কাছে প্রোডাক্টিভিটির ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি স্যার, সেটা যদি একটু বলতেন, আর কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা যায় সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন। এবং প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি আমরা এক কথা বলতে পারি, মানুষের লাইফে যদি প্রোডাক্টিভিটি না থাকে, শুধু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে না, যে কোনো কাজের ক্ষেত্রে যদি প্রোডাক্টিভিটি না থাকে তাহলে লাইফ স্টপ হয়ে যায়। তোমার প্রোডাক্টিভিটি, একটা নেশন বিল্ড আপ হয় কিন্তু তার প্রোডাক্টিভিটি ইনক্রিজের মাধ্যমে, যে কোনো সেক্টরে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে এটার ইম্পর্টেন্স আরো বেশি। প্রোডাক্টিভিটির ইম্পর্টেন্স শুধু যে প্রোডাকশন বাড়ানো বা শুধু যে মানে কিছু বেনিফিট হওয়া এটা না, এর ইম্প্যাক্ট চতুর্দিকে বিভিন্ন সাইডে আছে প্রোডাক্টিভিটি ইম্প্যাক্ট। অ্যাকচুয়ালি আমরা নর্মাল কথা যদি বলি প্রোডাক্টিভিটি কি, প্রোডাক্টিভিটি আমরা বলতে বুঝি যে প্রতি ইউনিট টাইমে কতটুকু প্রোডাকশন হলো, অথবা আমরা অন্য ক্ষেত্রে বলতে পারি যে আমি আউটপুট কি পেলাম, কতটুকু ইনপুট দিলাম, ইনপুটের এগেনস্টে আউটপুট কি, আউটপুট কত বেশি হলো, এটা হচ্ছে প্রোডাক্টিভিটির নর্মাল থিং। বাট প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ভাস্ট জিনিস। প্রোডাক্টিভিটি শুধু যে আমাকে প্রোডাকশন বাড়াচ্ছে সেটা না, প্রোডাক্টিভিটি আমাকে যে শুধু প্রোডাক্ট সাপ্লাইটাকে ইনশিওর করে দিচ্ছে সেটা না, প্রোডাক্টিভিটি আমাকে একইভাবে কোয়ালিটি প্রোডাক্ট মার্কেটে দেওয়ার জন্য হেল্প করতেছে। এবং এই প্রোডাক্টিভিটি যদি আমি ইনশিওর করতে চাই, প্রোডাক্টিভিটি যদি আমি বাড়াতে চাই, প্রোডাক্টিভিটি যদি আমি আমার কোম্পানিকে রাইট প্রোডাক্ট দিতে চাই, তাহলে আমাকে প্রোডাক্টিভিটি মাথায় রেখে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে পয়েন্টগুলি ফলো করতে হবে, যে ইস্যুগুলি ফলো করতে হবে, সেটা আমাদেরকে প্রপারলি ফলো করতে হবে। এবং এর জন্য আমি যেটা বলবো যে প্রোডাক্টিভিটির জন্য মেইন যে জিনিসটা, একটা হচ্ছে এফিসিয়েন্ট প্রোডাকশন প্ল্যান, এবং আমার মেশিনের এফিসিয়েন্সি আমার কতটুকু পাচ্ছি সেটাকে প্রতিনিয়ত মনিটর করা। এবং মেশিনের এই এফিসিয়েন্সি মনিটরের জন্য আমরা যারা ফার্মাসিস্ট বা তোমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর যারা বিশেষ করে প্রোডাকশনে কাজ করে, তারা জানি যে ওইই একটা টার্ম আছে, ওভারঅল ইকুইপমেন্ট এফিসিয়েন্সি। ওভারঅল ইকুইপমেন্ট এফিসিয়েন্সিটা প্রত্যেকটা মেশিনে আমাদের জাজমেন্ট করতে হবে, আমাদের বের করতে হবে। এবং এই বের করার যে তিনটা মেজর ফ্যাক্টর, মেইন ফ্যাক্টর, তিনটা ফ্যাক্টর আছে, যে অ্যাভাইলেবিলিটি, পারফরমেন্স এবং কোয়ালিটি। অ্যাভাইলেবিলিটি কি? অ্যাভাইলেবিলিটি হচ্ছে আমার মেশিনটা কত টাইম চললো আর আসলে কত টাইম চলার কথা ছিল। আমার মেশিনটা 24 আওয়ার্স হয়তো 21 আওয়ার চলার কথা ছিল, কিন্তু মেশিনটা চললো 19 আওয়ার। তাহলে আমার অ্যাভেলেবিলিটি হবে 19 ডিভাইডেড বাই 21, এর যে পার্সেন্টেজ সেটা অ্যাভেলেবিলিটি। পারফরমেন্সটা কি? পারফরমেন্স হচ্ছে আমার মেশিনটা যে রেটে চলার কথা ছিল কিন্তু কোন রেটে চললো। যে মেশিনটা সে আওয়ারলি চলার কথা, আমার আওয়ারলি 5 লাখ ট্যাবলেট হওয়ার কথা, কিন্তু আমি আওয়ারলি মেশিন চালাচ্ছি 4 লাখ ট্যাবলেট পার আওয়ারে, তাহলে আমার পারফরমেন্সটা কি? 4 লাখ ডিভাইডেড বাই 5 লাখ, এর যে পার্সেন্টেজ, এটা হচ্ছে পারফরমেন্স। আর কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে গুড কোয়ান্টিটি ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। অর্থাৎ আমার একটা ব্যাচে টোটাল হয়তো সে 6 লাখ ট্যাবলেট হওয়ার কথা, সেখানে আমি ভালো ট্যাবলেট পারলাম 5,90,000, তাহলে আমার কোয়ালিটি হচ্ছে 5.9 লাখ ডিভাইডেড বাই 6 লাখ, এর পার্সেন্টেজ।
এই অ্যাভাইলেবিলিটি ইনটু পারফরমেন্স ইনটু কোয়ালিটি হচ্ছে একটা মেশিনের ওই বা মেশিনের এফিসিয়েন্সি। তো আমি যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই তাহলে আমার ডেফিনেটলি মেশিনের ওই বাড়াতে হবে, এবং এই ওই বাড়ানোর জন্য আমার অ্যাভাইলেবিলিটি, পারফরমেন্স, কোয়ালিটি প্রত্যেক দিনই আমাকে মেশিনের প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে আমার মেশিনের এই ওই ডিটারমাইন করতে হবে, এবং সেটা দেখে আমার টার্গেট করতে হবে যে না আমাকে এটা বাড়াতে হবে। ওইটা যখন আমি বাড়াবো তখন কিন্তু আমার প্রোডাক্টিভিটিও বেড়ে যাবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে, সে অনেক সময় যেমন হয় যে অ্যাভাইলেবিলিটি আমরা বাড়াই দিলাম, যে আমার মেশিন 20 আওয়ার্স চলার কথা 20 আওয়ার্স চললো, আমি পারফরমেন্সও বাড়ালাম যে মেশিন আমার 6 লাক্স চলার কথা 6 লাক্স চললো, কিন্তু চালাতে গিয়ে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স 100% করতে গিয়ে আমি দেখলাম কি কোয়ালিটি আমার 6 লাক্সের মধ্যে 5 লাক্স ভালো হলো, 1 লাক্স খারাপ হলো, মানে কোয়ালিটি ডেটোরিয়েট করলো। সো সেটা তিনটা যদি আমি মাল্টিপ্লাই করি, আলটিমেটলি কিন্তু ওই তখন আর ভালো রেজাল্ট, মানে পার্সেন্টেজ ভালো আসবে না। সো আমাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো পেতে হবে। আমি অ্যাভেলেবিলিটি বাড়াতে যায়, পারফরমেন্স বাড়াতে যায়, কোয়ালিটিতে ডেটোরিয়েট করলাম, কোয়ালিটিতে কম্প্রোমাইজ করলাম, তাহলে কিন্তু আমার আলটিমেটলি ওই বাড়লো না, মানে মেশিনের এফিসিয়েন্সি বাড়লো না। তার মানে মেশিন টোটাল 20 ঘন্টার মধ্যে 20 ঘন্টা চলা মানে মেশিনের এফিসিয়েন্সি বাড়া না। মেশিন তোমার 100 RPM এ চলার কথা 100 RPM এ চলা মানে মেশিনের এফিসিয়েন্সি বাড়া না। মেশিন ওভারঅল অ্যাভেলেবিলিটি হাইয়েস্ট গ্রেড পাওয়া, পারফরমেন্স হাইয়েস্ট গ্রেড পাওয়া, এবং কোয়ালিটি যদি আমরা হাইয়েস্ট পাই তখন তিনটার মাল্টিপল করে যে রেজাল্ট হয় সেটাই হচ্ছে ওই। এবং আমি যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই তখন কিন্তু আমার ওই, এই যে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স, কোয়ালিটি তিনটার এগ্রিগেট মাল্টিপ্লিকেশনে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ওই। সেটা দিয়ে আমার মেশিনের পারফরমেন্স বাড়বে, সেটা দিয়ে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। এটা গেল আমার মেশিনের সাইডটা। আর একটা জিনিস বলি যেটা যে কারণে প্রোডাক্টিভিটি আমাকে বাড়বে, সেটা হচ্ছে জাপানি থিওরিতে 7 ওয়াস্ট বলতে একটা কথা আছে। 7টা ওয়াস্ট প্রোডাকশন ফ্লোরে, যে কোনো প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে, এটা ফার্মাসিউটিক্যাল হতে পারে, এটা গার্মেন্টস হতে পারে, এটা অন্য সেক্টর হতে পারে, যে কোনো 7 ওয়াস্ট, হ্যাঁ, বা জাপানি ভাষায় বলা হয় মুদা। এই 7টা ওয়াস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক অনেক বেড়ে যাবে। 7টা ওয়াস্ট কি, বা এই 7টা ওয়াস্ট কি ধরনের? এটা হচ্ছে যেমন আমরা একটা জিনিস বলি যে ফার্স্ট ওয়াশটাকে আমরা বলবো যে ওভার প্রোডাকশন। অনেক সময় আমরা বলি প্রোডাকশন বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে, কিন্তু প্রোডাকশন বাড়ানোই প্রোডাক্টিভিটি বাড়ায় না। অনেক সময় বেশি প্রোডাকশনও কিন্তু ওয়াস্ট হতে পারে, কোম্পানির জন্য ওয়াস্ট হতে পারে। কেমন? যে আমার একটা প্রোডাক্ট আমি তৈরি করলাম যেটা কিনা আগামী 3 মাসেও সেল হলো না, তাহলে 3 মাসে বা 4 মাসে বা 6 মাসেও সেল হলো না, হ্যাঁ, তাহলে সেই প্রোডাক্টকে তোমার 6 মাস আগের থেকেই বানায় রাখার কোনো দরকার নাই, কারণ সেখানে আমার ইনভেস্টমেন্টটা হয়ে থাকতেছে, আমার মানিটা ব্লক হয়ে যাচ্ছে। সো সেটা ওভার প্রোডাকশন অনেক সময় ওয়েস্টের মধ্যে আসে। আর একটা কি হতে পারে যে আমরা যেমন বলি যে আমার ডিজাইন যদি এমন হয় যে আমার একই কাজ করার জন্য যে টাইমটা তার চেয়ে বেশি টাইম লাগতেছে, ওভার ওয়ার্কিং লাগতেছে। ওভার ওয়ার্কিং কেমন? যে আমি এখান থেকে যে জিনিসটা সে 50 মিটার দূরে আমার এমপ্লয়িকে নিয়ে যেতে হবে, সেটা যদি তাকে এমন ভাবে ঘুরে ফিরে যেতে হয় যে তার 50 মিটার যাইতে তাকে 100 মিটার ঘুরতে হলো, তখন কিন্তু তার টাইম এখানে বেশি যাচ্ছে। সো ডিজাইন ফেজে আমাদের সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার যতটুকু মিনিমাম পথে গিয়ে এটা করা যায় ততটুকু পথই যাতে আমার যাওয়া লাগে। তার বেশি যখন যাচ্ছে তখন কিন্তু আর প্রোডাক্টিভিটির উপর এটা হ্যাম্পার হচ্ছে। সো এটাও একটা ওয়েস্টেজ, যে সে মিনিমাম যে টাইমে বা যতটুকু জায়গায় ট্রাভেলিং করার দরকার আছে বেশি ট্রাভেলিং করতেছে। আর একটা জিনিস কি ওভার ইয়া হতে পারে 7 ওয়েস্টের মধ্যে, যে আমরা যেটা বলি যে আমি রং সেটিং, যে আমার যে সেট যেভাবে করতে হচ্ছে, আমি একটা মেশিন মেইনটেনেন্স করতে গেলাম, মেশিন মেইনটেনেন্স করতে যাওয়া দেখা গেলো এটা ক্লক ওয়াইজ ইম্পেলারটা ঘোরার কথা, আমার সেটিং এর ভুলের জন্য এন্টি ক্লক ওয়াইজ করতেছে, তাহলে আমার কিন্তু সেটার জন্য আবার নতুন করে সেটা সেটিং করতে হবে। সেটা প্রপার সেটিং প্রপার টাইমে করা, সেটা না করতে পারা, সেটাও কিন্তু এক ধরনের ওয়েস্টেজ।
হ্যাঁ, এই ধরনের 7টা ওয়াস্ট আছে, যেটা বলে 7 মুদা। এই 7টা ওয়াস্টটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে আমার কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন বাড়বে। আর একটা প্রোডাকশন যেটা মেইন, যেটা যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা আসলে কোনো ভ্যালু অ্যাড করতেছে কিনা। এই ভ্যালু অ্যাড, নন ভ্যালু অ্যাডিং কাজ কিন্তু আমাদের আশেপাশে, আমাদের ইয়াগুলো, আমাদের যে কোনো জায়গায়, ফ্যামিলি লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফে সব জায়গায় নন ভ্যালু অ্যাডেড কাজ অনেক আছে। যেমন কাজের যদি আমরা ডেফিনেশনে যাই, যে একটা জিনিসকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা যদি স্মরণ হয় তাহলে তাকে আমরা কাজ বলবো, স্মরণ না হলে কিন্তু সে কাজ, আমি ফোর্স সারাদিন অ্যাপ্লাই করলাম কিন্তু আমার কোনো ভ্যালু অ্যাড হলো না, জিনিসটা সরলো না, তার মানে সেটা কিন্তু জিরো হয়ে গেল, কাজ হচ্ছে জিরো। তো এই ধরনের কাজ কিন্তু নন ভ্যালু অ্যাডিং কাজ অনেক আছে, যে কাজগুলিকে আমরা আমাদের মিনিমাইজ করতে হবে, অ্যাভয়েড করতে হবে নন ভ্যালু অ্যাডিং কাজগুলিকে। আমাদের লাইফে নন ভ্যালু অ্যাডিং কাজ অনেক থাকে, অনেক আছে, সেটা তুমি যত মিনিমাইজ করতে পারবা, তোমার প্রোডাক্টিভিটি তত বাড়বে। অ্যাকচুয়ালি আমরা যদি একটা প্রোডাকশনের অ্যানালাইসিস করতে যাই, যে আগের ওল্ড মেথডে যেটা করা হতো, যে র ম্যাটেরিয়ালস কস্ট, প্যাকিং ম্যাটেরিয়ালস কস্ট এবং প্রসেস কস্ট, এই 3টা কস্ট এগ্রিগেট করলে সেটা প্রোডাক্টের আমি প্রাইস বের করতেছি। এই যে র ম্যাটেরিয়ালস কস্ট, প্যাকিং ম্যাটেরিয়াল কস্ট, প্রসেস কস্ট, এটা আমরা দিনের পর দিন করে যাচ্ছি, কিন্তু র ম্যাটেরিয়ালস কস্ট আর প্যাকিং ম্যাটেরিয়ালস কস্ট তো মনে করো ফিক্স, এখানে কিছু হাত দেওয়ার কিছু নাই। এখানে তুমি হাত দিতে গেলে, তুমি যদি র ম্যাটেরিয়ালস লো কোয়ালিটির র ম্যাটেরিয়ালস কিনো, তাহলে তোমার কোয়ালিটি ডেটেরিয়েট করবে, অথবা ক্ষেত্রে তোমাকে সবসময় ভালোটাই বেছে নিতে হবে। প্যাকিং ম্যাটেরিয়ালস ক্ষেত্রে সেম কথা। তাহলে তোমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এখানে কোন ফাংশন আছে, এখানে ফাংশন আছে যে প্রসেসে। কিছু প্রসেস আছে যেটা তোমার ভ্যালু অ্যাড করবে, আর কিছু প্রসেস আছে কোনো ভ্যালুই অ্যাড করবে না। কিছু ফাংশন আছে ভ্যালু অ্যাড করবে, কিছু ফাংশন আছে কোনো ভ্যালু অ্যাড করবে না। এই যে নন ভ্যালু অ্যাডিং যে ফাংশনগুলি, সেই ফাংশনগুলি তোমার প্রসেস থেকে, তোমার সিস্টেম থেকে বাদ দিতে হবে। তাহলে তুমি কিন্তু ওই জায়গায় তোমার প্রসেস কস্ট অনেক কমাতে পারবা। তোমার নন ভ্যালু অ্যাডিং যে কাজগুলি, সেই কাজগুলি যদি বাদ দিতে পারো, তাহলে তোমার ওখানে তোমার প্রসেস কস্ট অনেক কমে যাবে, দেন প্রোডাক্টের কষ্ট তোমার কমে যাবে, যে কারণে তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। এই জন্য আমাদের যে সিস্টেমে যে নন ভ্যালু অ্যাডিং যে কাজগুলি আছে, এই কাজগুলি আমাদের সিস্টেম থেকে আমরা যত বাদ দিতে পারবো, আমাদের প্রোডাক্টিভিটি তত বাড়বে। সো এই প্রোডাক্টিভিটি হচ্ছে মেশিনের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা, প্রসেসে যে 7 মুদা আছে, 7 ওয়েস্টেজ আছে, সেটাকে মিনিমাইজ করা, এবং নন ভ্যালু অ্যাডিং যে কাজগুলি আমাদের লাইফে করা হয় বা প্রসেসের মধ্যে যদি থাকে, সেগুলি বাদ দেওয়া। সেগুলিকে বাদ দিলে তাহলে আমার যে টোটাল যে এগ্রিগেশন, মেশিনের এফিসিয়েন্সি, 7 মুদালেস বা 7 ওয়েস্টেজলেস প্রোডাকশন এবং নন ভ্যালু অ্যাডিং কাজগুলি মাইনাস করে যে বেসিক যে কাজ, সেই কাজ করে যে প্রোডাকশন করা, সেটা যদি আমরা করি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন বাড়বে। এইভাবে অ্যাকচুয়ালি টোটাল প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা সম্ভব। স্যার, আপনার 7QC প্রসঙ্গে আমাদের কমেন্ট সেকশন থেকে একটা কোয়েশ্চেন ছিল, যে মহসিনুজ্জামান রনি কোয়েশ্চেন করেছেন যে ইজ দেয়ার এনি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ 7QC টুল টু ইমপ্রুভ দ্য প্রোডাক্ট কোয়ালিটি? হ্যাঁ, ডেফিনেটলি 7 ওয়েস্টেজটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে প্রোডাক্টের কোয়ালিটি ডেফিনেটলি বাড়বে, ডেফিনেটলি বাড়বে। যেমন যেমন আমি একটা আমার এক্সাম্পলেই একটা উদাহরণ বলছি, যে রং সেটিং অফ মেশিন। আমি মেশিনের সার্ভিস করলাম, সার্ভিস করার পর পার্টসগুলি আমি সেট করলাম, পার্টস সেট করার সময় আমার রং সেটিং হয়ে গেল, দেখা গেল এটা আমার ক্লক ওয়াইজ ইম্পেলারটা ঘোরার করা এন্টি ক্লক ওয়াইজ ঘুরলো, সেক্ষেত্রে আমার প্রোডাকশন হয়ে গেল। আমি যদি প্রোডাক্ট বের করি, পরে দেখা গেল যেহেতু মেশিনটা ক্লক ওয়াইজ ঘোরার করা তা এন্টি ক্লক ওয়াইজ ঘুরলো, তাহলে ডেফিনেটলি এটা প্রোডাক্টের কোয়ালিটির উপর হ্যাম্পার করবে, ইভেন সেই প্রোডাক্টটা ফেলও করতে, আলটিমেটলি লং রানে দেখা গেল প্রোডাক্ট, পরে এটা যখন ইনকোয়ারি হলো, ইনভেস্টিগেশন হলো, দেখা গেল মেশিনটা ইম্পেলারটা ক্লক ওয়াইজ ঘুরার কথা, এটা এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে, যার ফলে মিক্সিংটা প্রপার হয় নাই, যার ফলে প্রোডাক্টটা ফেল করেছে।
এটা হয়তো পরে যা বের হচ্ছে, কিন্তু আলটিমেটলি প্রোডাক্টের কোয়ালিটি ততক্ষণে প্রোডাক্টটা কিন্তু আমার ড্যামারেজ হয়ে গেছে। সো ডেফিনেটলি 7 মুদা যেটা, এটাকে আমরা মিনিমাইজ করলে প্রোডাক্টের কোয়ালিটিও ডেফিনেটলি বাড়বে। স্যার, আপনি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলছিলেন আগের টপিকটায়। তো সেখান হ্যাঁ, থেকে ওয়েস্ট একটা কোশ্চেন। ম্যানেজমেন্ট, স্যার, ওয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে ওয়েস্ট ম্যানেজমেন্ট তো বলেন আমি স্যার। যেটা বললাম যে আমাদের মেশিনের এফিসিয়েন্সি বাড়ানো, এটাও কিন্তু একটা ম্যানেজমেন্ট, যে এফিসিয়েন্সি বাড়ালে তোমার আলটিমেটলি ওয়েস্ট কম হবে। তারপরে আমরা যে বললাম 7 ওয়েস্টেজ, যে ওভার প্রোডাকশন বা রং সেটিং অথবা জিগজ্যাগ অ্যালাইনমেন্ট, যেটা কিনা আমার টাইমটাকে কনজিউম করতেছে, এগুলো কিন্তু ওয়েস্টেজ। ওয়েস্টেজ বলতে শুধু আমার প্রোডাক্টের যে ওয়েস্ট বের হচ্ছে, প্রোডাক্টে যে যে জিনিসটা আমার লস হয়ে যাচ্ছে, সেটাই না, এই সব মিলেই কিন্তু ওয়েস্টেজ। সো এমনি যদি আমরা বলি ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে কিন্তু এই টোটাল ম্যানেজমেন্টটাকে বোঝাবে। টোটাল মানে আমার সবকিছু মিলেই কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট মিনস নট অনলি যে আমার ফিজিক্যাল যে জিনিসটা আমি পাচ্ছি, ফিজিক্যাল যে জিনিসটা আমার প্রোডাক্টের বাইরে বের হয়ে যাচ্ছে, সেটাই শুধু ওয়েস্ট না। সো ওই থিঙ্কিংটা আমাদের মধ্যে আনতে হবে যে ওয়েস্ট, ইভেন আমার টাইমেরও ওয়েস্ট আছে। হ্যাঁ, আমার টাইমেরও ওয়েস্ট আছে, যে আমি আমি আসলে আমার মেশিনটা 8টা টু 5টা 8 ঘন্টা চলার কথা, সেখানে কি আমার প্রপারলি চললো? আমার মেশিনটা 8:15 স্টার্ট হওয়ার কথা, সেটা কি আমার প্রপারলি হলো? সেটা যদি না হয়, সেটা আর 8টা 15 যদি 8:30 শুরু হয়, সেখানে কিন্তু 15 মিনিটস টাইমের ওয়েস্ট হলো। তাতে কিন্তু প্রোডাক্টিভিটির উপরে ইম্প্যাক্ট করবে। সো সব ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট বলতে কিন্তু নট অনলি যে ফিজিক্যাল যে ওয়েস্টটা আমরা পাচ্ছি সেটা না, এই টোটাল মিলে আমরা যেটাকে বলি 7 ওয়েস্ট, যেটা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পাই, এই 7টাই কিন্তু ওয়েস্টটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, দেন আমরা কোয়ালিটি প্রোডাক্ট এবং দিতে পারবো, এবং আমাদের প্রোডাক্টিভিটিও অনেক ভালো হবে আর কি। স্যার, কমেন্ট সেকশন থেকে আরেকটা কোয়েশ্চেন ছিল, ইফ এনি ডেভিয়েশন অকার ডিউরিং ম্যানুফ্যাকচারিং প্রসেস, হাউ ইউ ম্যানেজ দিস সিচুয়েশন? অ্যাকচুয়ালি ডেভিয়েশন ম্যানেজমেন্ট, ডেভিয়েশন কিন্তু জিএমপির পার্ট, এটা কিন্তু জিএমপির বাইরে কিছু না। ডেভিয়েশন অনেক সময় প্রসেসের মধ্যে যাওয়া ডেভিয়েশন করা লাগতে পারে, বাট ডেফিনেটলি সেটা অথরাইজড হতে হবে। সেটা ডেভিয়েশন রেজ করতে হবে, সেটা প্রোডাকশন জানবে, সেটা রেসপেক্টিভ অন্যান্য ডিপার্টমেন্টগুলি জানবে, যে সে কোয়ালিটি অ্যাসুরেন্স ফাইনালি অ্যাপ্রুভাল করবে। অ্যাপ্রুভাল করার পর সেই ডেভিয়েশনটাকে ইনক্লুড করে কোয়ালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা সম্ভব। সো ডেভিয়েশন কিন্তু জিএমপির বাইরের কোনো জিনিস না, ডেভিয়েশন কিন্তু জিএমপিরই একটা ইয়া, এবং ডেভিয়েশন ম্যানেজমেন্ট বলতে একটা টার্মই আছে জিএমপিতে, ডেভিয়েশন ম্যানেজমেন্ট। সো দিস ইজ অ্যাপ্রুভড, এবং এটা ডেভিয়েশন যদি সবকিছু ডকুমেন্টেড থাকে, সবকিছু ঠিক থাকে, সবকিছু অথরাইজ থাকে, তুমি ডেভিয়েশন করতে পারো, ডেভিয়েশন হতে পারে প্রসেসে গিয়ে। স্যার, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ফার্মা সেক্টরস এর পার্সপেক্টিভ থেকে আমাদের ফার্মাসিস্ট বলেন বা ফার্মাসিস্ট আদার কোনো ডিপার্টমেন্ট থেকে বলেন, তা আমাদের কি কি স্কোপ আছে বলে মনে করেন অ্যাজ আ ফার্মাসিস্ট? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই ফার্মাসিদের স্কোপ নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে বিভিন্ন লেভেলে। ফার্মাসিস্টরা আসলে কোথায় কাজ করবে, ফার্মাসিস্টদের কাজ কোথায়, ফার্মাসিস্টরা স্কোপ কোথায়? আমাদের দেশের রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে ফার্মাসিস্টরা একমাত্র ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, প্রোডাকশনে, কোয়ালিটি কন্ট্রোলে, কোয়ালিটি অ্যাসুরেন্সে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, বা মার্কেটিং এ, স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্টে, ইভেন অনেকে সাপ্লাই চেইনে, তোমার মতো অনেকে সাপ্লাই চেইনও কাজ করতেছে। তো এইসব জায়গায় ফার্মাসিস্ট আমাদের দেশে, এবং আমাদের দেশে ফার্মাসিস্ট বলতে জনগণ এখনো জানে যে এটা ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে যাবে, ওষুধ বানাবে বা ওষুধের কোয়ালিটি কন্ট্রোল করবে। অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড এই থিমে নাই। সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফার্মাসিস্টরা শুধু যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তা না, ফার্মাসিস্টদের স্কোপ অনেক ভাস্ট, অনেক বেশি। এবং আমাদের আমরা বলবো যে আমাদের এটা আনফর্চুনেট, আমাদের দেশে এই স্কোপ গুলি এখনো বিকশিত হয়নি।
কেন হয় নাই আমরা জানি না। এটা হওয়া উচিত। বিভিন্ন পুরা নেশন বিল্ড আপের জন্য ফার্মাসিস্টরা একটা বড় ভূমিকা পালন করতে পারে। এই যে এখন কোভিড এর সময় হসপিটাল ম্যানেজমেন্টে ফার্মাসিস্টদের বিশাল ভূমিকা। সারা ওয়ার্ল্ডে হসপিটাল ম্যানেজমেন্টে ফার্মাসিস্টরা রোল প্লে করছে। ইভেন আমাদের দেশের ফার্মাসিস্টরা যা আমেরিকা, ইউরোপ, কানাডা, মিডল ইস্ট বিভিন্ন জায়গায় তারা হসপিটাল ম্যানেজমেন্টে কাজ করতেছে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে। এবং হসপিটালে একজন ফার্মাসিস্ট ছাড়া পেশেন্টের সার্ভিস 100% অপটিমাইজড হবে না। পেশেন্ট 100% সার্ভিস পাবে না যতক্ষণ পর্যন্ত হসপিটাল ফার্মাসিস্টরা তাদের রোল প্লে না করতে পারবে। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এখনো হসপিটাল ফার্মাসিস্ট এই থিঙ্কিংটাই এখনো ইমপ্লিমেন্টই শুরু হয় নাই। যদিও আমরা জানি একটা প্রস্তাবনা হয়তো হেলথ মিনিস্ট্রিতে আছে যে কিছু ফার্মাসিস্ট হসপিটালে নিয়ে করবো, বাট আমরা জানি না এটা কোন লেভেল পর্যন্ত আছে, যেটা হসপিটাল ম্যানেজমেন্টে, পেশেন্টের সার্ভিসটাকে অপটিমাইজ করার জন্য হসপিটাল ফার্মাসিস্টের দরকার খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। সারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রিগুলির মতো হসপিটালে ফার্মাসিস্টরা কাজ করতেছে, ডাক্তার নার্সদের সাথে প্যারালালি ফার্মাসিস্টরা কাজ করতেছে। সেখানে কিন্তু কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না, ফার্মাসিস্ট কিন্তু ডক্টরের প্রতিদ্বন্দ্বী না। ফার্মাসিস্টের কাজ ফার্মাসিস্ট করতেছে, ডাক্তারের কাজ ডাক্তার করতেছে, নার্সের কাজ নার্স করতেছে, বাট টোটাল এগ্রিগেট ফলাফলটা পেশেন্ট পাচ্ছে, যার ফলে ওখানে পেশেন্টরা স্যাটিসফাইড, পেশেন্টরা কিন্তু অপটিমাইজ সার্ভিস পাচ্ছে। আমাদের দেশেও এই হসপিটাল ফার্মাসি যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে ডাক্তার নার্সদের প্যারালালে তারা যদি কাজ করে, তাহলে আমার মনে হয় বা এজ এ ফার্মাসিস্ট হিসেবে আমরা মনে করি যে সেক্ষেত্রে হসপিটাল বেনিফিট হবে, গভর্নমেন্ট বেনিফিট হবে, পেশেন্ট সবচেয়ে বড় কথা পেশেন্টরা লাভবান হবে, পেশেন্টরা অপটিমাম সেবা পাবে। তা না হলে হসপিটাল ম্যানেজমেন্টে ফার্মাসিস্ট ছাড়া পেশেন্টদের অপটিমাম সার্ভিস ইনশিওর করা কোনোভাবেই সম্ভব না। এটাকে জেনে বুঝেই কিন্তু আমেরিকা, ইউরোপ, কানাডা, মিডল ইস্ট সব জায়গায় হসপিটাল ফার্মাসিস্ট এই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট হয়েছে। ফার্মাসিস্টদের আর একটা বড় ক্ষেত্র হতে পারে রিটেল ফার্মেসি। রিটেল ফার্মেসি তুমি যদি কোয়ালিটি মেডিসিন পেশেন্টদের কাছে দিতে চাও, তাহলে রিটেল ফার্মাসি থাকতে হবে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের রিটেল শপগুলিতে ফার্মাসিস্ট নিয়োগ খুবই জরুরি, যেটা ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সব জায়গায় আছে। সেখানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ছাড়া কোনো প্রেসক্রিপশন হ্যান্ডলিং করা হয় না, কোনো প্রেসক্রিপশন ফার্মাসিস্টদের চেকিং ছাড়া কোনো মেডিসিন ডিসবার্স করা হয় না। সো এই ক্ষেত্রে আমাদের দেশে এই জিনিসটা এখনো আননোন আছে, এখনো এটা খুবই লিমিটেড দু একটা ক্ষেত্রে হয়তো আছে, বাট এই জিনিসটা আরো ভাস্টলি হওয়া উচিত। সো হসপিটাল ফার্মাসি, ইন্ডাস্ট্রি ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট, রিটেল ফার্মাসিস্ট এই সবগুলি ফার্মাসিস্টের সেক্টর, যে সেক্টরগুলিতে ফার্মাসিস্টে গেলে যদি, যেমন আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিগুলিতে ফার্মাসিস্ট কিন্তু আগে ছিল না। যখন থেকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্টরা যাচ্ছে, তখন থেকে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি আরো ফ্লারিশ হয়েছে। আজকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, একসময় বাংলাদেশ 90% মেডিসিন বাইরে থেকে ইম্পোর্ট করতো, আর এখন 95% বা তার বেশি মেডিসিন বাংলাদেশেই তৈরি হচ্ছে। খুব লিমিটেড মেডিসিন বাইরে থেকে ইম্পোর্ট হয়। ইভেন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের মেডিসিন এক্সপোর্ট হচ্ছে। এটার কারণ একমাত্র এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটা এখন ফার্মাসিস্টরা কন্ট্রোল করতেছে, ফার্মাসিস্টদের হাতে আছে। অন্যরা যে কাজ করতেছে না তা না, কিন্তু তুমি যখন একটা স্টুডেন্ট লাইফে যে যে জিনিসের উপর এক্সপার্টাইজ হয়, যে যে জিনিসের উপর, যে সাবজেক্টের উপর পড়াশোনা করে, সে কিন্তু সেখান থেকে মেন্টাল ডেভেলপমেন্ট হয়। সে চিন্তা করে তাকে এই ক্ষেত্রে কাজ করতে হবে। যেহেতু একজন ফার্মাসিস্ট স্টুডেন্ট লাইফে এই ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, হসপিটাল ফার্মেসি, রিটেল ফার্মেসি এই সবগুলো জিনিসটি পড়াশোনা করতেছে, সে মানে তখন মেন্টালি সে ডেভেলপ হচ্ছে যে তাকে এই সেক্টরে কাজ করতে হবে। সেটা যখন সে প্র্যাকটিক্যাল ওই সেক্টরে কাজ করতে যাচ্ছে, সে ডেফিনেটলি সেখানে ভালো করবে। যে কারণে আজকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশে এত ফ্লারিশ হয়েছে। বাংলাদেশে গার্মেন্ট সেক্টর পরে ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলি আগায় গেছে, যেহেতু এখানে প্রফেশনাল ফার্মাসিস্টরা কাজ করতেছে। ঠিক একইভাবে হসপিটাল এবং রিটেলে যদি ফার্মাসিস্টরা কাজ করে, তাহলে সেটাও ডেফিনেটলি
অনেক 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 ডেভেলপ হবে বলে আমার বিশ্বাস। এবং আমাদের এক্সপেকটেশন যে আমরা হয়তো সামনে হসপিটাল ফার্মাসিস্ট ইমপ্লিমেন্ট বাংলাদেশে হবে, এবং আমাদের পেশেন্টরা আরো ভালো সার্ভিস পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন পেশেন্ট ভালো সার্ভিস পাবে তখন হসপিটালেরও ডেভেলপমেন্ট হবে, তখন গভর্নমেন্ট আলটিমেটলি দেশেরও ন্যাশনালেরও ডেভেলপমেন্ট হবে, ন্যাশনও আরো আগায় যাবে, আর এক ধাপ আগায় যাবে। সো আমরা মনে করি ফার্মাসিউটিক্যাল ফার্মাসির স্কোপ ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল স্কোপ হসপিটালে, ফার্মাসি স্কোপ রিটেইলে, এই সব ক্ষেত্রেই ফার্মাসিস্টদের স্কোপ আছে, যেটা হয়তো আমরা ইন্ডাস্ট্রির সাথে সাথে হসপিটাল এবং রিটেইলের সামনে ফার্মাসি দেখতে পারবো বলে আমরা এক্সপেক্ট করি। ফার্মা প্ল্যান্ট সেক্টরে কেউ যদি প্রোডাকশন বেসড ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে স্যার তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তাকে কিভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত? প্রোডাকশন বেসড, আমি এই প্রশ্নটা মনে হয় একটু আগেও বলছি, তোমার প্রশ্নের মধ্যে ছিল যে গ্রাজুয়েট নতুন ফার্মাসিস্টরা যদি প্রোডাকশনে আসতে চায় তাহলে তাকে কিভাবে করবে। তবে আবার বলি, যদি কেউ প্রোডাকশনে তার ক্যারিয়ার স্পেশালি বিল্ড আপ কোনো করছে, ক্রাইটেরিয়া যদি থেকে থাকে, সরি, স্পেশাল কোনো ক্রাইটেরিয়া? স্পেসিফিক ক্রাইটেরিয়া মিনস তাকে প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে যে সে প্রোডাকশনে কাজ করবে। আমি যেটা একটু আগে বলছি, মাইন্ড সেট আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইন্ড সেট আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্ট লাইফে তাকে ঠিক করতে হবে যে সে প্রোডাকশনে কাজ করবে। দেন তাকে প্রোডাকশনে কাজের জন্য যে সাবজেক্টগুলি স্পেসিফাইড, যে সাবজেক্টগুলি তার নলেজ বাড়াতে হবে, সেটা হচ্ছে আমি বলছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটো সাবজেক্টকে তার এই প্রোডাকশনে কাজ করার জন্য মাদার সাবজেক্ট হিসেবে চিন্তা করতে হবে। এই দুটো সাবজেক্টে তার থ্রো নলেজ অ্যাকোয়ার করতে হবে। দেন মাইন্ড সেট আপ এবং এই দুটো সাবজেক্টে যদি সে থ্রো নলেজ অ্যাকোয়ার করে, তাহলেই সে প্রোডাকশনে গিয়ে, তখন তার আগে থেকে মাইন্ড সেট আপ আছে, সে প্রোডাকশনে কাজ করবে এবং সেই রিলেটেড জিনিসগুলো সে ভালো করে অ্যাকোয়ার করছে, ভালোভাবে পড়াশোনা করছে, দেন সে প্রোডাকশনে গিয়ে ভালো করতে পারবে। আদারওয়াইজ এই সাবজেক্টগুলি যদি তার ভালো নলেজ না থাকে, তাহলে মাইন্ড সেট আপ করে তার পক্ষে শুরুতে ভালো করা কঠিন। আবার এই সাবজেক্টগুলিতে ভালো নলেজ আছে, তার মাইন্ড সেট আপ নাই, সে আগে থেকে চিন্তা করে আছে সে হসপিটালে কাজ করবে, হসপিটাল ফার্মাসিস্ট, অথবা আগে থেকে চিন্তা করে আছে সে মার্কেটিং এ কাজ করবে, সে কোনো কারণে জব ঠিক মতো হচ্ছে না দেখে প্রোডাকশন জয়েন করলো, যেহেতু তার মাইন্ড সেট আপ নাই, সে কিন্তু প্রোডাকশনে ভালো করা তার জন্য টাফ। সো মাইন্ড সেট আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার, হুসাইন ইকবাল সাহেব মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে কিছু জানতে চাচ্ছেন। তো ওনার কোয়েশ্চেনটা ছিল যে কি কি গাইডলাইন আপনি ফলো করেন ম্যানুফ্যাকচারিং করার সময় মনোক্লোনাল অ্যান্টিবডি লাইক প্রোডাক্ট? সরি, আমি বুঝিনি, এটা তুমি আবার রিপিট করো। স্যার, হোসেন ইকবাল সাহেব কোয়েশ্চেন করেছেন, which guidelines do you follow during manufacturing monoclonal antibody like product? এই প্রশ্নটা আমি এখন নিচ্ছি না, তুমি অন্য একটা ইয়েতে চলে যাও, আর একটা প্রশ্ন চলে যাও। স্যার, আমাদের একজন জিজ্ঞেস করছেন যে do you have any daily productivity follow up against planning? ডু ইউ হ্যাভ, Any daily ডু ইউ, productivity follow up against planning? definitely we have daily productivity follow up against planning, because we have daily production report, even daily production unit wise daily production report. So since we have unit wise daily production report, we follow the daily productivity. Even we not only daily productivity, we follow the hourly productivity report. In our where I work, there is hourly production report, and every hour we follow the productivity, in which hour we are getting how much amount. So not only daily, we follow the hourly productivity report. স্যার, আমাদের আরেকজন জিজ্ঞেস করেছিলেন যে স্যার ফ্রেশার্স এর জন্য কিছু গাইডলাইন যদি আপনি দিতেন।
Patient? Sorry, I could not Freshers, understand. freshers, newly graduated. Again, repeat, Sharmin. স্যার ফ্রেশার্সদের জন্য কোনো গাইডলাইন যারা নিউলি গ্র্যাজুয়েটেড? ফ্রেশার, ওকে, ফ্রেশারদের জন্য গাইডলাইন যে আমার যেটা গাইডলাইন থাকবে সেটা হচ্ছে ফ্রেশারদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে প্রথমে নিজেকে প্রিপেয়ার করতে হবে। স্টুডেন্ট লাইফ থেকেই নিজেকে প্ল্যান থাকতে হবে, মাইন্ড সেট আপ থাকতে হবে যে আমি এই সেক্টরে কাজ করব, এবং সেই মাইন্ড সেট আপ অনুযায়ী টার্গেট ঠিক করে দেন আমাকে অ্যাডভান্স হতে হবে যে তাহলে আমাকে কোন কোন জিনিসের উপর ইমফাসিস দিতে হবে। ডেফিনেটলি স্টুডেন্টে আগে আমাদের যে ফার্মেসিতে যে সাবজেক্টগুলি আছে প্রচুর সাবজেক্ট। ফার্মেসিতে আমি শুরুতেই বলছি ফার্মেসিতে পড়ানো হয় না এমন কোনো জিনিস নাই। ভালো রেজাল্ট করার জন্য এখন তো ফার্মেসিতে আমাদের সময় যেমন ফার্মেসির সাবজেক্টগুলি পড়ানো হতো, বাইরের সাবজেক্ট কমই ছিল, আর মেডিকেল সায়েন্স পড়ানো হতো, কেমিস্ট্রি সাবজেক্ট পড়ানো হতো। এখন তো ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, বাংলা সবই ফার্মেসিতে আছে। সো আমাকে ভালো রেজাল্ট করার জন্য সবই পড়তে হবে, বাট ডেফিনেটলি আমাকে একটা টার্গেট ঠিক করতে হবে যে আমি ফিউচারে কি হব, ফিউচারে আমি কোন দিকে যাব, সেই টার্গেটকে ঠিক রেখেই তারপরে আমাকে সেই সাবজেক্টগুলিকে এমফাসিস দিতে হবে। হ্যাঁ, সেই টার্গেট। আমি যদি চাই যে আমি প্রোডাকশনে যাব, তাহলে আমি যেটা বলছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি যদি চাই যে আমি হসপিটাল ফার্মেসিতে কাজ করব, দেন সেই রিলেটেড ফার্মাকোলজি এবং হসপিটাল ফার্মেসি রিলেটেড যে সাবজেক্ট তার এমফাসিস দিতে হবে। সো আমাকে আগে টার্গেট ঠিক করতে হবে। আমি যদি মার্কেটিং এ কাজ করতে চাই, তাহলে আমাকে ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এর গুলিকে আমাকে এমফাসিস দিতে হবে। সো আমাকে আগে ঠিক করতে হবে আমি কোন দিকে যাব, আমার ক্যারিয়ার আমি কি করতে চাই, আমি ভবিষ্যতে নিজেকে কি হিসাবে দেখতে চাই, এটাকে আগে ঠিক করতে হবে, টার্গেট ঠিক করতে হবে। ঠিক করে দেন আমাকে আগাতে হবে যে আমি কোন সাবজেক্টগুলি এমফাসিস দিব, কোন দিকে আমি বেশি জোর দিব, যাতে আমাকে সেই সেক্টরে আমি ভবিষ্যতে যা ভালো করতে পারি। দেন টার্গেট যদি আমার ঠিক থাকে এবং আমি যদি জোর দিই, আমি ডেফিনেটলি সেই টার্গেটে আমি পৌঁছাতে পারবো। আর আরেকটা জিনিস আমি বলবো যে অলওয়েজ লার্নিং। মানুষের লাইফে লার্নিং এর শেষ নাই, মানে এন্ডলেস লার্নিং। তোমার জানা শিখার শেষ নাই। তুমি আমার ইউনিভার্সিটি লাইফ 5 ইয়ার্স 6 ইয়ার্স আমাদের কোর্স, এই কোর্সে প্রচুর জানার শিখার আছে। এই যে লার্নিং, এই লার্নিং আমি শুধু সাবজেক্ট স্পেসিফিক টপিক সম্পর্কে জানলাম তা না। এই সময় আমি আমার টার্গেট ঠিক করলে, আমি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তাহলে তখন থেকেই কিন্তু আমি তার সাথে কিছুটা অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করব। আমি ইন্ডাস্ট্রির সাথে কিছু অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করবো, সেখানে কি ধরনের প্রসিডিওর হয়, এবং এটা রাখা কোনো কঠিন ব্যাপার না। এটা নিজেরা যেমন আগানো যায়, সেইভাবে সিনিয়ররা অনেকে আছে, তাদের সাথেও যোগাযোগ মেনটেন করে ইন্ডাস্ট্রির সাথেও যোগাযোগ রাখা যায়, যার ফলে তার নলেজটা আরো ভালো হবে, আরো সে আগাতে পারবে। সো লার্নিং এর শেষ নাই, লার্নিং লার্নিং লার্নিং, এবং কন্টিনিউয়াস আমাদের লার্নিং এর উপর থাকতে হবে। ইভেন আমি যখন চাকরি পাবো, আমি যখন কাজ করতে যাবো, সেখানে গিয়েও লার্নিং। আবার আমি ফ্রেশার হিসেবে যখন করছি, তখন আমার লার্নিং ছিল। আমি আজ 24 আওয়ার্স পরে যে এই পেশাতে আছি, এখনো লার্নিং এর শেষ নাই। এখন আমার মনে হয় যে লার্নিং মনে কিছুই হয়নি। সো আমাদের ওই জিনিসটা এমফাসিস দিতে হবে আমাদের লাইফে, আমরা যাতে মনে না করি যে আমার লার্নিং মনে হয় শেষ হয়ে গেছে। প্রতি মুহূর্তেই আমার লার্নিং এর আকাঙ্ক্ষাটা থাকতে হবে, দেন সে সাকসেসফুল হতে পারবে। স্যার আমাদের একজন কমেন্ট সেকশনে শারমিন, আমার ইয়াতে কিন্তু ইয়ে শেষ আর কি, মানে চার্জ প্রায় শেষ। আমার মনে হয় তোমার কোশ্চেনও শেষ। একটা কোয়েশ্চেন ছিল শেষ। হ্যাঁ, একটু ফাস্টলি করো। Can anyone work in pharmaceutical plant after graduation from English literature? Can anyone? Can Sorry, anyone work in হ্যাঁ, Can can anyone anyone work work? in pharmaceutical plant after graduation from English literature? অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে নর্মালি
যারা কাজ করে ফার্মাসিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ইঞ্জিনিয়ার, এরা প্ল্যান্টে কাজ করে। ইংলিশ লিটারেচারে গ্রাজুয়েশন করার পর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ওইভাবে কাজ করার স্কোপ বা পজিশন ইন্ডাস্ট্রিতে নাই, বাট ডেফিনেটলি হয়তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্য কোনো জায়গায় যে বা তার সাপ্লাই চেইন অথবা মার্কেটিং এইসব জায়গায় তার স্কোপ থাকতে পারে, বাট ইন্ডাস্ট্রিতে এই মুহূর্ত পর্যন্ত নাই আর কি। স্যার, আমরা আজকের অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে আসছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এই কোভিড এর দুঃসময়। কোভিড এর দুঃসময় সবার উদ্দেশ্যে আমার কথা যে ফার্মাসিস্ট আমরা এই কোভিডে আমি খুবই আমাদের ফার্মাসিস্টরাও অন্যান্য পেশাজীবীর মতোই ঘরে থাকতে পারতেছে না, তাদেরও বাইরে যেতে হচ্ছে। আমাদের যেমন ইন্ডাস্ট্রিতে যেতে হচ্ছে, কাউকে মার্কেটিং এ কাজ করতে হচ্ছে, হ্যাঁ, কাউকে সাপ্লাই চেইনে কাজ করতে হচ্ছে, মানে তাদের যেতেই হচ্ছে। আর ফার্মা সেক্টরে কিন্তু কোনো বন্ধ নাই বা কোনো প্রোডাকশন বন্ধ নাই, কারণ এটা এমন একটা সেক্টর যে হেলথের সাথে রিলেটেড, যেহেতু কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন, এবং এখানে শুধু কোভিড রিলেটেড প্রোডাক্ট না, অন্য প্রোডাক্টটাও মার্কেটে অ্যাভেলেবল রাখার দায়িত্ব কিন্তু এখন ফার্মাসিস্টদের উপরই বর্তাচ্ছে। এবং এটা করতে চাই আমি, যেটা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি, আমাদের আলটিমেটলি বেশ কয়েকজন ফার্মাসিস্ট মারাও গেছে এই কোভিডে। তো আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আর আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা তারপরেও সবাই সবার সেফটি ইনশিওর করব। সবাই চেষ্টা করব যে আমাদের যত যে মানে বাইরে যদি না গেলেই নয়, সেখানে তো যেতে হবে, তাছাড়া যত সেফ থাকা যায়। আর এই আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও সেফ রাখার জন্য যতটুকু দরকার, যে তারা যাতে ঘরে থাকে, ঘরের বাইরে না যায়। এবং ওভারঅল যেটা বলবো যে আমরা এই কোভিডের বিরুদ্ধে আমাদের ডাক্তার, নার্স এবং অন্যান্য পেশাজীবীরা যেমন কাজ করতেছে, ফার্মাসিস্টরাও কাজ করতেছে, এবং এই কাজ অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে মেডিসিন সাপ্লাইকে ঠিক রাখার জন্য ফার্মাসিস্টরা এই পর্যন্ত কাজ করে আসছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কাজ করে যাবে। তো সবার শুভকামনা করে আমি এখানেই শেষ করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আমাদের আজকের সেশনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক ইনফরমেটিভ ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন নিজের পরিবারের সঙ্গে, আশা করি। শুভকামনায় আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।